আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমাদের আয়োজনের আজকে ৪র্থ লেকচার। তো এই লেকচারে আমরা যেটা শিখব তোমাদের বিজ্ঞান বইয়ের ৪র্থ অধ্যায় পদার্থ। একটা কথা বলে রাখি এক্সট্রা যে আমি যে আমি তোমাদেরকে হয়তোবা এর আগের ভিডিওতে পরিচয় দিয়েছি, আমার নাম বলেছি। কিন্তু আমি কি নিয়ে পড়াশোনা করি এটা কখনো বলা হয়নি। তো আমি পদার্থবিজ্ঞান নিয়ে পড়াশোনা করি। অর্থাৎ এই বিষয়গুলার উপর আরো যে এক্সট্রা পড়াশোনা বা বিশেষত্ব জ্ঞান অর্জন করা সেই লাইনেই পড়াশোনা করি। তো সেই হিসাবে এই অধ্যায়টা অবশ্যই আমার বিশ্বাস আমি তোমাদেরকে ভালোভাবে বোঝাতে সক্ষম হব। তো তোমরা ধৈর্য সহকারে ক্লাসটা দেখবা, গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো নোট করবা, কেমন? তো চলো শুরু করি। আচ্ছা, পদার্থ অধ্যায়টার নামই যেহেতু পদার্থ, তাহলে আমাদের অবশ্যই জানতে হবে যে পদার্থ কি। তো সহজভাবে যদি আমরা বলি, আমরা আশেপাশে যা দেখি বা অনেক সময় এমনও হতে পারে যা দেখি না সেটাও পদার্থ। তো জটিল হয়ে গেল, তাই না? আচ্ছা, দেখো তোমার হাতের কাছে যে কলম আছে বা বই আছে বা খাট বালিশ যেটাই হোক, আমরা যা কিছু দেখতেছি এগুলো সবই পদার্থ। আচ্ছা, এখন দেখি না এমন পদার্থের নাম বলি। এই যে তুমি বাতাস মানে অক্সিজেন গ্রহণ করো বা নিঃশ্বাস নাও, এই সময় কি নাও? বাতাস নাও। বা তুমি যখন হচ্ছে অনেক এই যে এখন তো আবহাওয়া অনেকটা ঝড় বৃষ্টির মতো আবহাওয়া ছিল। তো এই সময় যে যে বাতাসের ধাক্কা লাগলো, এই যে এই বাতাসটা, এটাও পদার্থ। তাহলে আহ তাহলে পদার্থ আমরা কোনগুলাকে বলবো? দেখো, এই যে বেলুন, গ্লাস, তারপর একটা বই, চেয়ার, খাতা, কলম, বাটি যেটাই হোক সবই পদার্থ। তাহলে পদার্থকে আমরা ইন জেনারেলাইজ ভাবে যেটা বলতে পারি যে পদার্থ হতে হলে তার ভর থাকতে হবে, কেমন? ভর থাকবে। আরেকটা ব্যাপার যেটা থাকতে হবে সেটা হচ্ছে পদার্থর আয়তন থাকবে। আচ্ছা, আয়তন শব্দটার সাথে অনেকে হয়তোবা পরিচিত নাও হইতে পারো। দেখো, আয়তন মানে বোঝায় যে জায়গা দখল করে, হ্যাঁ? তাহলে আমি জায়গাকে লিখলাম স্থান দখল করে। তো স্থান দখল করে বলতে যেটা বোঝাচ্ছে যে এই যে ধরো তুমি যদি হচ্ছে চিন্তা করো তোমার এই বইটা রাখতে চাও, তো এ তো যদি শেলফে রাখো শেলফের জায়গা ধারণ করে নিবে। বা তুমি খাটের উপর যদি রাখো, ধরো তোমার খাটটা যদি এত বড় হয়, তো এখানে ধরো কানিতে তুমি বই রাখলা, তাহলে কি এই জায়গাটুকু দখল করে নিছে না? তো তাহলে মানে এটাই বোঝাচ্ছে যে পদার্থ হইলে সে স্থান দখল করবে। আচ্ছা, আচ্ছা, এই ব্যাপারটা যেহেতু বলেই ফেললাম যে বাতাসও হচ্ছে তোমার পদার্থ, তো বাতাসের কি ভর আছে? ইন মানে বাতাস তো অনেক হালকা বা এরকম মনে হয়। আমি তোমাদেরকে শুরুতেই বলছি যে হালকা হোক, ভারী হোক, বেশি হোক, কম হোক, যদি এই দুইটা বৈশিষ্ট্য আমরা খুঁজে পাই, তাহলে সেটাকেই আমরা বলবো পদার্থ। তাহলে পদার্থ এই ব্যাপারটা আরো একটু ভালোভাবে তোমাদেরকে বলি। বাতাসের ব্যাপারটা আর কি মূলত আমরা রান্নাঘরে সিলিন্ডার দেখছি না, গ্যাস সিলিন্ডার, আম, বা তোমার হচ্ছে সিএনজি চালকরা পিছে এক ধরনের বোতল, গ্যাস বোতল ক্যারি করে। আচ্ছা, সিএনজি চালকদেরটা ভাবতে হবে না, বাসার রান্নাঘরের সিলিন্ডারটাই চিন্তা করো। তো সিলিন্ডারটা দেখবা প্রতি 1 মাস 2 মাস মানে যে যেভাবে ব্যবহার করে, ব্যবহারের পর সিলিন্ডারটাকে আবার চেঞ্জ করে মানে পরিপূর্ণ গ্যাস আছে এরকম একটা পাত্র আনতে হয়। তো ওই সিলিন্ডারটা যেদিন প্রথম আনবে, সেই সময় তুমি সিলিন্ডারটা না, প্রথম না, যেদিন চেঞ্জ করবে ওই সময় তো নতুন একটা সিলিন্ডার আনে, তাই না? তুমি কি করবা? ওই সিলিন্ডারটা যেটা নতুন আনলো সেটা একটু তোলার চেষ্টা করবা। আর ধরো এটা 1 নাম্বার, যেটা হচ্ছে আমাদের পুরাতন আমরা ব্যবহার করে ফেলছি, আর এটা 2 নাম্বার। তোমরা প্রথমে এটা একটু হাতে তোলার চেষ্টা করবা। তুলতে না পারবা তা না, তোলার চেষ্টা করবা, দেখবা কতটুকু ভারী লাগে। আর এই যেটা তোমরা ব্যবহার করে ফেলছো সেটা তোলার চেষ্টা করবা। তখনই দেখতে পারবা যে এই সিলিন্ডারটা হালকা লাগবে। তো এর মূল কারণ হচ্ছে এর ভিতরে গ্যাস ছিল, বুঝছো? তো সেই গ্যাসটা আমরা কি করছি? জ্বালানি আকারে ব্যবহার করছি। এবং এই গ্যাসটা ব্যবহার করতে 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 যখন গ্যাসগুলা থাকে না, ওই কারণে এই পাত্রটা হালকা হয়ে যায়। আর যে পাত্রটা আমরা নতুন আনলাম এটাতে তো গ্যাস ভর্তি থাকবে, বুঝছো? তো এই যে গ্যাস ভর্তি আছে এটার ভর বেশি লাগে। তার মানে আমি এই কথাগুলো এই জন্য বললাম যে দেখো, তার মানে পদার্থের ভর থাকবে। পাইলাম। আয়তন, আয়তন মানে জায়গা দখল করে। তো
এগুলা কি মানে একদম বোঝাই তো যাচ্ছে যে একটা সিলিন্ডার বা বোতলের মধ্যে ছিল, তার মানে কি ও ওই বোতলের জায়গাটা দখল করেছিল। তার মানে বাতাস বা গ্যাস এগুলাও এক ধরনের পদার্থ। তো চলো আমরা সামনে শিখবো। আচ্ছা, পদার্থের বৈশিষ্ট্য। আম, এতক্ষণ কিন্তু আমরা পদার্থ কি এটা বোঝার চেষ্টা করলাম, তোমরা অতটুক বুঝলেই হবে। বাতাস গ্যাস এগুলো হয়তো বা তোমাদের জন্য একটু শুরুতে জটিল লাগতে পারে, বাট মূল যে আলোচনা ছিল যে পদার্থ কি, তো পদার্থ এমন একটা বিষয় যার ভর থাকবে এবং সে জায়গা দখল করবে। এই দুইটা লাইন তোমরা বুঝলেই হবে, বাকিগুলা বাস্তব জীবনে দেখতে 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 তোমরা শিখে ফেলবে ইনশাল্লাহ। তো চলো শুরু করি। পদার্থের তাহলে বৈশিষ্ট্য শিখি চলো। খেলনা থেকে শুরু করে বাতাস পানি সবকিছুই পদার্থ। তাহলে কি খেলনাও পদার্থ, বাতাসও পানি সবকিছুই পদার্থ। কিন্তু সব পদার্থ কি একই রকম? আমরা তো জানি আসলাম যে না, সব পদার্থ একরকম না। কখনো কি ভেবেছো কেন বল লাফ দেয়? কেনই বা নদীর পানি বয়ে যায়, তোমরা কখনো ভাবছো? আচ্ছা, নদীর পানি বয়ে যায়। আচ্ছা, এগুলার ব্যাখ্যা একটু পরে করব, হ্যাঁ। এসবের পিছনের কারণ পদার্থগুলোর ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য। আচ্ছা, তাহলে এক কথায় যদি বলা যায় যে বল লাফানো বা নদীর পানি বয়ে যাওয়া, এগুলার যে মূল কারণ সেটা হচ্ছে পদার্থগুলোর ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য, অর্থাৎ সব পদার্থ একরকম না। তো পদার্থর কিছু বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলোকেই পদার্থের ধর্ম বলে। তাহলে পদার্থের ধর্ম কি? মানে ওরা যেমন আচরণ করে। আম, ঠিক চিন্তা করতে পারো এইভাবে যে তুমি যদি তোমার বাসায় রাখা, ধরো ফ্রিজে আমরা বরফ রাখি না, মানে ফ্রিজে পানি রাখি সেটা বরফ হয়ে যায়, তাই না? তো বরফের একটা টুকরা যদি তুমি কাউকে ছুঁড়ে মারো, ও কতটুকু আঘাত পাবে? বেশ ভালোই আঘাত পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু ওই যখন বরফ হয়েছিল না, তুমি শুরুতে যখন পানিটা রাখছো, ওই পানিটা যদি কারো মুখে বা কোথাও মারো, মানে ছুঁড়ে দাও আর কি, খুব বেশি আহত হবে কি? হবে না কিন্তু। তার মানে এই যে পদার্থর যে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য দেখা যাচ্ছে, এগুলা কেন হয়? কারণ এক এক পদার্থ এক এক ভাবে থাকে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা সামনে শিখতে যাচ্ছি। তো চলো শিখি। তৃতীয় শ্রেণীতে, ওয়েট, তৃতীয় শ্রেণীতে আমরা দেখেছি এক গ্লাস আহ, পানিতে পাথর ফেললে পানির উচ্চতা বাড়ে। মানে এরকম একটা গ্লাস, যদি তোমরা না পড়ে থাকো এই জন্য, ধরো এখানে এখানে পানি আছে, পানি ভর্তি। তো এটার ভিতর তোমরা যদি যে কোনো কিছু ফেলো, যদি একটা ধরো বল ফেলে দিলা, তো এই বল যখন ফেলবা তখন কি হয়? পানি যদি উপচে উপচে অবস্থায় থাকে, কিছু পানি এদিক দিয়ে পড়ে যাবে, তাই না? তো এটাই বলতেছে। অথবা পানি হয় উপচে পড়ে যাবে, বা যে ঘটনা ঘটতে পারে, এটা গ্লাস, ধরো এতটুক পানি ছিল, হ্যাঁ, এটার ভিতর তুমি কি করলো, কয়েক টুকরা কোনো কিছু দিলা, ধরো পাথর দিলা। তো পাথরগুলা যখন যাবে তখন দেখা যাবে এই পানির উচ্চতা বেড়ে এইখানে চলে আসবে। কেন উচ্চতা বাড়ে বলো তো? কারণ এই যে পাথরের টুকরাগুলো আমরা ফেলছি ভিতরে, যে পাথরের টুকরাগুলো ফেলছি ওরা জায়গা নিবে না, কিন্তু পাথর ভারী হওয়ার কারণে নিচে চলে যায়, হ্যাঁ। তো নিচে যখন চলে আসে, এটা আমি দেখাবো একটু পরেই, না হয় তোমাদের দেখাচ্ছে। তো নিচে চলে আসে, আর এর কারণে কি হয়, নিচের অংশটুকু এগুলা ধরে নেই সম্পূর্ণ পাথর, আমরা অন্য কালি ব্যবহার করি। তো এই নিচের অংশগুলা, এই সম্পূর্ণ অংশগুলা পাথর জায়গা দখল করলো, আর উপরের দিকে পানিটা কিছুটা বেড়ে গেল। এটাই বোঝাচ্ছে। যে তৃতীয় শ্রেণীতে তোমাদের পড়ে আসার কথা, জানি না তোমরা পড়ে আসছো কিনা। না আসলেও সমস্যা নাই, আমি এমন ভাবে পড়াবো যে প্রত্যেকটা বিষয় যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। গ্লাস পানির এটা তৃতীয় শ্রেণী থেকে দেখে আসছো, আবার এখানে দেখলাম, ঠিক আছে। এখন আবার সামনে আগাই। এভাবে কঠিন পদার্থের একটা বৈশিষ্ট্য আমরা খুঁজে বের করেছিলাম, তা হলো আয়তন। ও, তোমরা আয়তন শব্দটার সাথে আগে থেকেই পরিচিত তার মানে। আচ্ছা, আয়তন মানে কি? যে জায়গা দখল করে, যতটুকু জায়গা নেয় সেটাই তার আয়তন। তো আয়তন কিভাবে মাপা হয় জানো? শিখে নাও। দৈর্ঘ্য, প্রস্থ, আর বস্তুটার উচ্চতা, এই তিনটা যে মাপ পাবো, এই তিনটা যদি আমরা গুণ করে দেই একটার সাথে আরেকটা, তখন যে রাশিমালাটা আমরা পাই বা যে মানটা পাবো, এটাই হচ্ছে আয়তন। আচ্ছা, এই অংশটুকু তোমাদের আপাতত যদি নাও বুঝে থাকো সমস্যা নাই, এইভাবে বাংলা ভাষাতে বুঝলেই হবে যে আয়তন মানে হচ্ছে যতটুকু জায়গা দখল করে।
তো কঠিন পদার্থ জায়গা দখল করে, দখলকৃত জায়গাকে ওই বস্তুর আয়তন বলে, যেটা আমি এতক্ষণ বললাম। কঠিন পদার্থের নির্দিষ্ট আকৃতি থাকে। কঠিন পদার্থের মতো তরল পদার্থেরও আয়তন আছে। তরল পদার্থকে যে পাত্রে রাখা হয় তার আকৃতি ধারণ করে। তরল পদার্থ এক স্থান থেকে অন্য স্থানে গড়িয়ে যেতে পারে। তো দেখো, এখানে খুবই গুরুত্বপূর্ণ দুইটা লাইন পড়ে ফেলছি, তোমরা খেয়াল করো। হ্যাঁ, এই যে আমি এখন যে লাইনগুলো দেখাবো, এই যে এই লাইনগুলো দেখো। কঠিন পদার্থের নির্দিষ্ট একটা আকৃতি থাকে। আকৃতি মানে বোঝায় যে দেখতে কেমন। তুমি যদি চিন্তা করো তোমার যে বই, একটা বই চিন্তা করো বা খাতা কলম যেটাই হোক, সেটা কিন্তু দেখতে যেমন, ও একটা বইয়ের মতোই, অর্থাৎ ও দেখতে যেমন তেমনই। কিন্তু যদি তুমি পানির কথা চিন্তা করো, তুমি পানিটা যখন হচ্ছে গ্লাসে রাখবা, তখন ও গ্লাসের যে যে পাত্রে রাখতেছো, মানে গ্লাসে রাখলে গ্লাসের মধ্যে একরকম আকার ধারণ করতেছে। আবার যদি তুমি হচ্ছে ওই পানিটা আম, তোমার হচ্ছে জগে রাখো বা তোমার বাটিতে রাখো বা প্লেটে রাখো, তখন দেখবা যে মানে ও যেখানে রাখবা সেই রকম দেখতে হয়ে যাচ্ছে। তো এই ব্যাপারটাই হচ্ছে আকৃতি, যে ওর আকৃতিটা নির্দিষ্ট না, মানে ওকে যে পাত্রে রাখবা সেই পাত্রেই থাকবে। তো এখন এই যে কঠিন পদার্থের নির্দিষ্ট আকৃতি, এই ব্যাপারটা আরেকটু বলি, যে তুমি তোমার বইটা যদি প্লেটে রাখো, তাহলে কি বই অন্যরকম দেখতে হয়ে যায়? তো হয় না কিন্তু। বইটা যদি তুমি খাটে রাখো বা পড়ার টেবিলে রাখো, সব জায়গাতে একই রকম দেখতে থাকে। কিন্তু তুমি তোমার পড়ার টেবিলে পানি ফেলে দিও, তো ওইটা কি এক যেরকম দেখতে হবে? তুমি যে পাত্রটা থেকে পানিটা ফেললা, ওই পাত্রে কি দেখতে একই রকম হয়েছিল? আশা করি তোমাদের বুঝাইতে পারছি। এখন এটা তার মানে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল যে কঠিন পদার্থের নির্দিষ্ট আকৃতি থাকে, আর কঠিন পদার্থের মতো আচ্ছা, কিন্তু তরল পদার্থের নির্দিষ্ট আকৃতি থাকে না, মনে থাকবে। এখন আয়তনের ব্যাপার আসে, মানে যে জায়গা দখল করা। আচ্ছা, যে বইয়ের উদাহরণ দিচ্ছিলাম, সে বই তো একটা জায়গা দখল করে। তার মানে কঠিন পদার্থ হচ্ছে জায়গা দখল করে, কিন্তু কঠিন পদার্থের মতো তরল পদার্থেরও আয়তন আছে। আচ্ছা, চিন্তা করো যে ওই আম, বইয়ের টেবিল বা তোমার পড়ার টেবিলে যেখানেই হোক, তুমি তো হচ্ছে পানিটা যেভাবেই যেখানেই রাখো না কেন, ও কিন্তু কিছুটা জায়গা নিয়ে নেয়। যেমন গ্লাসে রাখলে গ্লাসের মধ্যে জায়গা নিবে, তুমি প্লেটে রাখলে প্লেটের উপর, টেবিলের উপর ছড়াই দিলে টেবিলের উপর, মানে মূল কি, ও কিন্তু কোনো না কোনো জায়গা দখল করতেছে। তো এই ব্যাপারটা এখানে বলা। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যে তরল পদার্থ এক স্থান থেকে অন্য স্থানে গড়িয়ে যেতে পারে। আচ্ছা, এখানে হয়তো একটু বেশি হয়ে গেল কালারটা। আচ্ছা, তো আমি যেটা পড়তেছিলাম আমরা, যে কঠিন পদার্থ আহ তো সরি, তরল পদার্থ এক স্থান হতে অন্য স্থানে গড়িয়ে যায়। এইটা তরল পদার্থের একটা বিশেষ বৈশিষ্ট্য। কেন বিশেষ বললাম? কারণ এই বৈশিষ্ট্যটা কঠিন পদার্থ নাই। তুমি যদি একটা বই রাখো, বইটা কি গড়ায় গড়ায় চলে যায়? কিন্তু একটা পানি, আসলে বিশেষ বৈশিষ্ট্য বলতে এই ধর্মটাই এর সবচেয়ে বেশি প্রকাশ করে। মানে একটা বইকে যদি তুমি আবার কোনো ঢালু জায়গাতে রেখে দাও, দেখা যাবে যে ও পড়ে যেতে পারে। মানে ধীরে ধীরে ও নিচের দিকে চলে যেতে পারে। এটা কেন হয়? এটা এই বয়সে বুঝতে পারবা না। আম তো বলে রাখি যে, কিন্তু যদি তুমি পানি এমনিতে সমান জায়গাতেও রাখো, সেখানেও দেখবা ও সহজেই চলে যাচ্ছে। তো এগুলো নিয়ে সামনে আগাই, আরো শিখতে পারবো। অনেকটা অধৈর্য হয়ে যাচ্ছ না? যে বাস এতটুকু পড়াইতে এত সময় নিলাম? আসলে আমি শুরুর অংশটুকুতে একটু সময় বেশি নেই। কেননা আমরা কি পড়তেছি, কি জানার চেষ্টা করতেছি, এই ব্যাপারটা যদি আমাদের মনের মধ্যে ক্লিয়ার না থাকে, তাহলে যখন এদের বৈশিষ্ট্য আরো সামনে আগাবো, বোঝার চেষ্টা করব, তখন কিন্তু বুঝতে পারবো না। তো তোমরা অবশ্যই আমার লেকচার দেখার সময় একটু ধৈর্য নিয়েই দেখবা। আর আমার লেকচার দেখার পরে যে ফলাফলটা তোমরা পাবা, সেটার জন্য তোমাদের সামনের পরীক্ষা পর্যন্ত অপেক্ষা করতে হবে। শুধু পরীক্ষায় না, পরবর্তী ক্লাসে যখন যাবা তখনও বুঝতে পারবা। কিভাবে বুঝতে পারবা এই ব্যাপারটা একটু আইডিয়া দেই। দেখবা যে তোমার আম, বাকি যে বন্ধু, তাদের কাছে পড়াটা বোরিং লাগতেছে, খুব একটা ভালো লাগতেছে না, যেটা অলরেডি হয়তোবা তোমাদের লাগে যে তোমাদের পড়াটা ভালো লাগে না। কেননা তোমরা পড়াটা ক্লিয়ার ভাবে পড়োনি বা মজার সাথেও পড়োনি। তো আচ্ছা, তো মজার কথা বলতেছি, তো কই আপনি মজার ভাবে তো পড়ান না।
এখন কথা হচ্ছে যে এখন যেহেতু কেবল আমরা নতুন, নতুন তোমরা আমার সাথে জয়েন হইছো। তো এখন তো জাস্ট শিখতেছো। তো শিখতে, শিখতে যখন আরেকটু শেখা হবে, মানে অধ্যায়গুলা ১ম বার পড়ানো হয়ে যাবে। তারপরে যখন আমরা প্রশ্ন সলভ করব, যে পরীক্ষায় কি, কি আসে বা এগুলা নিয়ে তখন মজা করতে, করতে শিখব। বুঝছো? তাহলে আমাদের ১ম পেজ শেষ। এই প্রশ্নটা তোমরা উত্তর করবা, হ্যাঁ? তাহলে কঠিন ও তরল পদার্থের কি, কি বৈশিষ্ট্য আছে? আচ্ছা আমিই করে দিচ্ছি। বৈশিষ্ট্য হচ্ছে ভর আছে, তারপরে কি আয়তন আছে, হ্যাঁ? চলো নেক্সট পেজে চলে যাই। আচ্ছা, আচ্ছা তোমাদের এই অংশতে একটা পরীক্ষা করছে যেটা আমি আগেই দেখে নিছি যে কিভাবে পরীক্ষাটা মানে কি বোঝাচ্ছিল এখানে। যে আমরা আ দাঁড়িপাল্লা চিনি? মানে ওই যে বাজারে যে জিনিসটা দিয়ে মাপে এই যে এইটাই দাঁড়িপাল্লা, হ্যাঁ? তো এখানে যেটা বোঝাচ্ছে যে যেকোনো এক সাইডে আমরা যদি কিছু দিয়ে দেই তখন আরেক এই জিনিসটা তো নিচের দিকে যায়, মানে এটা ভারের জন্যই নিচের দিকে যায়। তো আমরা বইয়ের এই জিনিসটা এখান থেকে না শিখে আমরা যদি আরেকটু ভালোভাবে শিখি, খুব বেশি খারাপ হবে কি? চলো আমরা একটু মজা করেই শিখি, হ্যাঁ? এই জিনিসটা একটু সরাসরি দেখি। হুম হুম হুম। আচ্ছা এই যে এখানে দেখো, তো ওইটা ছিল দাঁড়িপাল্লা আর এইটা হচ্ছে আমরা যে খেলাধুলা করি, যে সি-স বলে, মানে ইংরেজি নাম, বাংলাতে কি বলে আমি জানি না। তো এইটাতে দেখো যে মানে আমরা ওই পরীক্ষাটা থেকে যেটা শিখবো যে যখন ভর দিব তখন মানে কঠিন পদার্থের ভর আছে কিনা। তো এটা কি এই ব্রিক্স মানে হচ্ছে ইট। তো এই ইট যদি আমরা একটা সাইডে তুলে দেই আহ আর সাথে যদি দিয়ে দেই দেখো, তো এটা কেমন হওয়ার কথা ছিল বলো তো? এরকম সমান না। এটা তো এই যে নিচে কোনো একটা কিছু দিয়ে রাখছি এই কারণে পড়ে যাচ্ছে না। কিন্তু যখন আমরা ওইটা সরাই নিব তখন কি হচ্ছে দেখো তো, এক সাইডে হেলে যাচ্ছে। আবার এই সাইডে যদি আমরা দিয়ে দেই দেখো জিনিসটা উঠতেছে কিন্তু সমান কিন্তু হচ্ছে না। সমান হবে যদি একই জায়গায় রাখি। দেখো, দেখলা একদম সমান হয়ে গেল। মানে এইটারও, চলো আমরা স্কেল দিয়ে দেখলেই বুঝতে পারবো লেভেল না। আচ্ছা আচ্ছা দেখো, ঠিক ৭ নাম্বার জায়গাটাতে আমি ১০ কেজি রাখছি, এখানেও ১০ কেজি রাখছি, এখানে সমান সমান হয়েছে। কঠিন পদার্থের যে ভর আছে এটাই দেখাচ্ছে। তো চলো আমরা আরেকটা রাখি। ধরো এটা রাখলাম এইখানে। দেখো তো এই সাইড হেলে গেল না? কেন হেলে গেল? যে এর একটা ভর আছে। এই কারণে এই দিকে দেখো শক্তি দিচ্ছে। মানে শক্তি বা বল এখনো হয়তোবা পড়ানো হয়নি। সামনে শিখবা। তবে শুধু ধরে নাও যে এই দিকে ভর দিচ্ছে, এই কারণে এ নিচে নেমে গেল আর এ উপরে চলে গেল। এখন এটাকে যদি আমরা হচ্ছে উপরের দিকে তুলতে চাই তাহলে কোন দিকে দিতে হবে বলো তো? এই জিনিসটা ২০ কেজি আমি কোন দিকে দিলে এইটা উপরের দিকে উঠবে? হ্যাঁ, আশা করি তোমরা পারছো। বিপরীত দিকে। তো এখন কি হইলো? এখানে ৩০ কেজি, এখানে ১৫ কেজি। এই কারণে এরা নিচে গেছে, এরা উপরে। তো তুমি তুমি যখন বান্ধবীরা সহ খেলো তখন হয়তোবা যদি কেউ মোটা হয় আর আরেক সাইডে যদি চিকন হয় তখন কি একজন দেখা যায় যে নিচেই বসে থাকে আর একজন উপরে উঠে যায় আর সহজে ওঠানামা হয় না আরকি। তো আশা করি বুঝছো। এখানে ওই পরীক্ষাটাই বলছে। এই যে এখানে যে একটা কোনো কিছু যখন দিব, ধরো এই পাত্রের মধ্যে যদি আমরা পানিও দেই তো পানিরও তো একটা ভর আছে। তখন কি হবে দেখো তো, এই জিনিসটা এদিকে নিচের দিকে চলে যাবে। আর মানে এই স্কেলটা তখন দেখতে কেমন হবে? এই যে এইরকম হয়ে যাবে, বুঝছো? তখন কি হবে যে এইদিকে সরি, তখন হবে কি যে এই যে এইদিকে ধরো পানি দিছিলাম, এই যে এই অংশতে পানি ছিল আর এটা খালি ছিল, এই কারণে এটা উপরের দিকে। আগে ছিল কেমন? আগে এই যে এইরকম সোজা ছিল, এই যে এরকম সোজা। কিন্তু কোনো একটা মানে এই প্যাকেটের মধ্যে যদি আমরা কিছু দিয়ে দেই তখন সেইটা নিচের দিকে যায়। বোঝা গেল? আশা করি ক্লিয়ার। তারপরেও যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবা, জানাবা, আমি ব্যাপারটা ভালোভাবে আরো বুঝাই দিব। আচ্ছা, এইখানে দেখো গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে যে এই একটা লোক ঠেলা দিচ্ছে। তো তোমরা আমার ভিডিও যে থাম্বনেইল ছিল, মানে ভিডিওর শুরুর যে ছবিটা, ওইখানে দেখবা যে আমিও ঠেলা দিচ্ছি, মানে ধাক্কা দিচ্ছি, হ্যাঁ? কেন দিচ্ছি? আমি এটা বোঝানোর চেষ্টা করতেছি যে পদার্থকে চাপ প্রয়োগ করতেছি। এই যে ধাক্কা দেওয়া, চাপ দেওয়া, এটা মানে শক্তি দেওয়া। তো এই ধাক্কা কেন দিচ্ছে চলো আমরা সেটাই বোঝার চেষ্টা করি। তার আগে এতটুকু পড়ায় দেই, কেমন? আরেকটা জিনিস দেখো, সিরিঞ্জ বলে। তো এই
বা তোমরা অনেকে ইনজেকশন এভাবেও তো বলো, তাই না? ইনজেকশন তো দেখছি। তো এই সিরিঞ্জটা, এটাকে সিরিঞ্জও বলে। তো এই সিরিঞ্জের অংশটুকু দেখো, দিয়ে দেখো এখানে বাতাস আছে আর এ চাপ দিচ্ছে, কিন্তু নখ দিয়ে ধরে রাখার কারণে এ আর চাপ দিয়ে এই জিনিসটাকে সামনের দিকে আগাতে পারতেছে না। বুঝতে পারতেছো কোন জিনিসটা সামনে আগাতে পারতেছে না বলো তো? দেখাই, আমি তোমাকে দেখাই। এই যে দেখো এখানে একটা চাকতির মতো, মানে এটা চাপ দিলে তো এইটা সামনের দিকে যায়, কিন্তু এখানে কি করছি, নখ দিয়ে বাধা দিচ্ছে, এই কারণে এখানে যে বাতাস আছে, এটা যখন চাপ দিচ্ছি তখন এই বাতাসটা আর সামনের দিকে আগাতে পারছে না। কিন্তু আমরা কি শিখে আসছি বলতো, বাতাসও জায়গা দখল করে না? তো বাতাস এই জায়গাটুকু দখল করে আছে। যদি আমরা নখটা সরাই নেই তখন কি হইতো, এই পাইপটা ফাঁকা হয়ে যাইতো, বাতাসগুলো এদিক দিয়ে চলে যাইতো, তখন এইটা চাপ দিলে সহজেই এইখানে চলে আসতো। বুঝছো? আশা করি বুঝছো। চলো আগাই। স্কেল ও কাপ দিয়ে বানানো নিক্তি, নিক্তি মানে ওই দাঁড়িপাল্লা, এক পাশ থেকে একটি মুদ্রা অথবা পানি, আচ্ছা এটা এরা যেভাবে করছে যে এখানে একটা মুদ্রা রাখছে আর এখানে পানি রাখে সমান সমান ভর করার চেষ্টা করছে আর কি। তো তোমরা এতটুকু পড়ে নিও, আশা করি বুঝতে পারবা। চলো সামনে আগে। এখানে দেখো পদার্থের গুরুত্বপূর্ণ দুইটা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতেছে, যেটা আমরা আগের পেজে দেখে আসলাম। ধরো এরা প্রশ্ন করতেছে যে আহ পদার্থর কি কি আছে, মানে পদার্থ আমরা চিনবো কিভাবে, দেখো ওই জন্য বলতেছে পদার্থের ওজন আছে আর পদার্থ চাপ প্রয়োগে বাধা দেয়। চাপ প্রয়োগে কিভাবে বাধা দিল, ওই যে যখন দেয়ালে ধাক্কা দিচ্ছিল তখন কি, মানে দেয়ালটা সরে যাচ্ছিল, সহজে যাচ্ছে না কিন্তু। তোমরা যদি এখন একটা বইকে বা তোমার হচ্ছে আহ ছোট্ট কি বলবো, উম ছোট্ট একটা টেবিলকে যদি ধাক্কা দাও, তো টেবিলটা কি সরবে না? সরে কিন্তু যায়। তার মানে দেখো, তুমি ধাক্কা দিচ্ছ টেবিল, ছোট্ট টেবিল সরতেছে, কিন্তু তুমি যদি তোমার বাসাতে যে বড় টেবিল আছে সেই টেবিলটা ধাক্কা দাও, দেখবা টেবিলটা সরতেছে না। তো কেন? এটা কেন, এটাও একটা প্রশ্ন। তো এটার মূল কারণ হচ্ছে দেখো, এক মানে ছোট্ট টেবিলের কি ওজন কম, ওইটা তুমি এই কারণে সহজে সরাতে পারো, মানে ওইটা বাধা কম দিতে পারে। আর যার টেবিল, মানে যে টেবিলটা বড়, ওর ভরও বেশি, ও বাধাও বেশি দিতে পারে। আশা করি বুঝছো। তবে এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল যে পদার্থর ওজন আছে আর পদার্থ চাপ প্রয়োগে বাধা দেয়। ঠিক আছে, চলো সারসংক্ষেপটুকু পড়ি। কঠিন বস্তুতে যেমন দেয়ালে ধাক্কা দিলে তা সহজে নড়ে না, বরং আমরা একটা প্রতিরোধ অনুভব করি, মানে মনে হয় যে দেয়ালটা আমাদেরকে বাধা দিচ্ছে, যে না, ধাক্কা দিলেও আমি সরবো না, এরকম। তো এর অর্থ হলো কঠিন পদার্থ চাপ বা ধাক্কার বিরুদ্ধে বাধা সৃষ্টি করে। সিরিঞ্জের মুখ বন্ধ করে যখন ভিতরের দিকে চাপ দেয়া হয়, যখন ভিতরের দিকে চাপ দেয়া হয়, যখন ভিতরের দিকে চাপ দেয়া হয়, এই যে এখানে পড়তেছি, তখন পিস্টন সহজে নামতে চায় না। পিস্টনটা কোনটা? এই যে দেখো, এই জিনিসটার নাম হচ্ছে পিস্টন, মানে যে লিভার, মানে যে ধরো লাঠির মতো অংশটুক যেটা দিয়ে আমরা ধাক্কা দিই ওইটাকে বলে পিস্টন। তো এই পিস্টনটা নামতে চায় না, কেন নামতে চায় না? কারণ ভিতরে থাকা, আচ্ছা ওইটার ভিতরে পানি দেয়া ছিল, পানি না দেয়া থাকলেও কিন্তু হইতো, পানি বাধা দেয়। ফলে আমরা বুঝি পদার্থের একটা বৈশিষ্ট্য হলো পদার্থ চাপ প্রয়োগ করলে বাধা প্রদান করে। চলো এই বৈশিষ্ট্যটা আরো সুন্দর করে দেখি, চলো। আচ্ছা, এটা একটু পরে আবার দেখাতে হবে, তবে তোমাদেরকে আরো একটু সুন্দরভাবে দেখাই। আচ্ছা, এখানে কি আছে? আচ্ছা, তোমাদেরকে আগে বলে রাখি যে তুমি বাতাস দেখো, পানি দেখো, বরফ দেখো, বই দেখো, খাতা কলম যাই দেখো না কেন, ওই জিনিসটা কিভাবে গঠন হয় জানো? ওইটাকে যদি তোমরা ভিতরে দেখতে দেখতে দেখতে, মানে একটা তুমি চিন্তা করতে পারো যে আম একটা আম যদি হাতে নাও, আমটাকে ধরো কাছ থেকে দেখতেছো, দেখতে দেখতে, মানে ধরো আমের, আচ্ছা আমের উদাহরণটা ভালো হচ্ছে না, অন্য কিছু চিন্তা করি, ধরো একটা উম যেকোনো কিছু একটা, মানে তোমার মাথায় যেটা আছে যে সেটা, একটা কলমও যদি চিন্তা করো, তো ওই কলমটাকে আরো কাছ থেকে যদি দেখা শুরু করো, দেখতে 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 একটা সময় তো এমন চোখের কাছে আনবা যে আর দেখতেই পারবা না। কিন্তু ওইরকম না করে আমরা যদি হচ্ছে আহ মাইক্রোস্কোপের নিচে দেখি, তো তখন যেটা দেখতে পারবো যে সব পদার্থই এই যে এরকম ছোট্ট ছোট্ট দানা নিয়ে গঠন।
মানে ছোট ছোট বিন্দু 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 এগুলা নিয়েই সবাই গঠন হয়েছে। মানে আমরা বালুকণা দেখছি না, বালি। তো বালি যেরকম ওই ওই রকম ধরো বালির মধ্যেও আরো যদি ঝেঁকে চলে যায়, মানে বালির একটা দানার মধ্যেও যদি ঝেঁকে চলে যায়, তখন এইরকম জিনিস দেখতে পারবো। এই কারণে এরা বাধাটা ইয়া করে। এই যে ধরো দেখো, আমি তোমাদেরকে এখন দেখাই যে ধরো আমরা এটা চাপ দিচ্ছি ওই যে ওই ইয়ার মতো, কি জানি বলে, ওই যে ইনজেকশনটার মতো। তো দেখো চাপ দিতে দিতে এরা কিন্তু এখনো বাধা দেওয়া শুরু করেনি, এই যে এখন একটু করে বাধা দেওয়া শুরু করবে, দেখো বাধা দিচ্ছে বাধা দিচ্ছে বাধা দিচ্ছে, এই যে বাধা দিতে দিতে এমন অবস্থা হইলো যে আর মানে আমরা চাপ দিতেই পারতেছি না। একটা সময় কি হলো, মানে ওইটা একদম সব শক্তি দিয়ে আমাদেরকে বিপরীত দিকে বাধা দিয়ে ঢাকনাটাই দেখো উড়ে চলে গেছে। আবার ফেরত আনি, দেখাই তোমাদেরকে আরেকবার দেখাই, দেখো মানে এগুলাও কিন্তু পদার্থ, কি বলছি, ধরো এগুলো বাতাসের পদার্থ, হ্যাঁ। তো এগুলাকে যখন ধাক্কা দিচ্ছি দেখো চাপ দিতে 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 এই যে দেখো, এটাও এক সময় মানে আর চাপ দিতে পারলাম না। বোঝা গেল? তো চলো আমরা আমাদের আবার পড়াইতে ফিরে যাই, তোমরা বুঝতেছো কিনা জানি না। মানে মূলত কি, এই যে চাপ যে প্রয়োগ করলাম, এরা যে বাধা দেয়, সেটা আমরা দেখার চেষ্টা করলাম যে আমরা চাপ দিচ্ছি ওই জিনিসটাকে নামাচ্ছি নামাচ্ছি নামাতে নামাতে বাধা দিতে দিতে ওদের একদম সহ্যের সীমা পার হয়ে গেছে, ওরা ধাক্কা দিয়ে উল্টা দিকে ধাক্কা দিয়ে আমাদেরকে দূরে সরাই দিল। তো চলো বায়বীয় পদার্থের বৈশিষ্ট্য। আচ্ছা, এখন ওইটা যদি দেখো, যখন ওইখানে ওই যে ফোঁটা 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 যখন বেশি ছিল, তখন কিন্তু আমরা বেশি চাপ দিতে পারিনি, খুব দ্রুতই ধাক্কা দিয়ে আমাদের বের করে দিছিল ওই জিনিসটা। কিন্তু যখন হচ্ছে কম ফোঁটা ছিল, তখন কিন্তু অনেক দূর পর্যন্ত আমরা চাপ দিতে পারছিলাম, দেখছিলা? মানে নিচে নামাতে নামাতে, যদি না দেখে থাকো ভিডিওটা, একটু ব্যাক টানো, ব্যাক টানে দেখো ঘটনাটা ওই রকমই ঘটছিল কিনা। মানে বেশ বেশি এখানে বেশি চাপ দিতে পারছিলাম। আচ্ছা, এই ব্যাপারটা বাস্তব জীবনের সাথে একটু চিন্তা করি, যে তুমি যদি তোমার খুবই ছোট ভাইকে ধাক্কা দাও, আহ, মানে ওকে কিন্তু অনেক জোরে ধাক্কা দিতে পারবে, মানে খুব সহজ হবে ধাক্কা দিতে। কিন্তু তুমি যদি তোমার বড় ভাই বা বাবাকে ধাক্কা দিতে যাও, সে কি সহজে তার জায়গা থেকে নড়বে? মানে সে কিন্তু সরবে না সহজে। তো এই যে ব্যাপার, মানে পদার্থর ব্যাপারগুলা তোমার বাস্তব জীবনে ফিল করতে হবে। যে পদার্থ বড় হলে কি হয়, ছোট হলে কি হয়, বা মানে কখন বেশি শক্তি দিতে হবে। এটা অবভিয়াস কথা যে তুমি যদি বেশি উম, বড় পদার্থকে ধাক্কা দিতে চাও, বা বড় পদার্থ মানে ওর ভিতর বেশি শক্তি আছে, মানে ওকে সরাতে বেশি শক্তি দিতে হবে আমাদের। তো এইগুলাই আর কি। আচ্ছা, এখন আমরা চলো, দেখো এখানে একটা কথা বলতেছে যে বায়বীয় পদার্থের বৈশিষ্ট্য। প্রথমে আমরা আগে শিখে নেই যে পদার্থ কয় প্রকার। পদার্থ হচ্ছে তিন প্রকার। পদার্থ তিন প্রকার কি কি? প্রথমটাকে বলে কঠিন পদার্থ, দ্বিতীয় অংশকে বলে তরল পদার্থ, চতুর্থ অংশকে বলে বায়বীয় পদার্থ। তাহলে চলো এখন আমরা সংক্ষেপে বুঝে নেই। কঠিন পদার্থ হচ্ছে সেইগুলা যেগুলো ওই যে কঠিন শক্ত, এইভাবে চিন্তা করতে পারো। তরল পদার্থ কোনগুলা? যেগুলা পানির মতো, মানে তরল, বয়ে বয়ে চলে যায় সহজে। আহ পানি, তোমাদের কোক, দুধ, তারপরে এরকমই আর কি। আর বায়বীয় পদার্থ মানে হচ্ছে গ্যাস। এই যে ধরো আমরা যে অক্সিজেন নেই, মানে নিঃশ্বাস নেই, তারপর তোমার বাসায় থাকে সিলিন্ডার, এগুলো সবই কি, মানে পদার্থ। হ্যাঁ, তো পদার্থ তিন প্রকার, এটা এখনকার জন্য বললাম তিন প্রকার, আসলে আরো অনেক কয় প্রকার বের হয়েছে এখন। তবে মূলত এই তিন প্রকার, হ্যাঁ, এটা শিখলেই হবে। আচ্ছা, বায়বীয় পদার্থ, তার মানে বায়বীয় মানে হচ্ছে এই যে তৃতীয়টা, মানে গ্যাসীয় পদার্থ। তো বায়বীয় পদার্থ যেমন বাতাস বা বায়ু, এর ধর্ম বা বৈশিষ্ট্য সম্পর্কে জানার চেষ্টা করি। চলো, কি কি বৈশিষ্ট্য? বায়বীয় পদার্থের বৈশিষ্ট্য আমি তোমাদের বলতেছি, এখান থেকে পড়তে হবে না। আচ্ছা, এই পেজে কিছুই নাই, আমি তোমাদেরকে বলতেছি, এই যে এখান থেকে দেখলেই হবে। আচ্ছা, আমি তোমাদেরকে প্রথমেই সিলিন্ডারের উদাহরণ দিছি না? তোমাদের বাতাস নিয়েই মনের মধ্যে বেশি প্রশ্ন হইতো, সেই কারণে এইটাই আগে তোমাদেরকে শিখাইছি। তারপরে তোমাদেরকে, তারপরেও আরেকটা কথা বলি, বা এখানে দেখো, প্রথমে আগে আমরা দেখি যে বাতাসের ভর আছে কিনা। সিলিন্ডার তো তুলে বলছিলাম যে তোমরা তুললেই দেখতে পারবা নতুন সিলিন্ডারের ভর বেশি, আর পুরাতন সিলিন্ডারটার ভর কম। কেন? কারণ ভিতরে একটা গ্যাস আছে, আর একটা গ্যাস আমরা শেষ করে ফেলছি, ব্যবহার করে ফেলছি। তো ওই উদাহরণটা যদি বুঝতে কষ্ট হয়, তাহলে এই উদাহরণ থেকে শেখার চেষ্টা করি। দেখো,
যে একটা স্কেল আছে, তো একটা স্কেলের সাথে কি করছে, দুই সাইডে দুইটা পলিথিন জড়ায় দিছে। পলিথিন গুলো আবার কেমন, যে পলিথিনের মধ্যে বাতাস নাই, তার মানে দুইটা ব্যালেন্স সমান আছে। কিন্তু এবার ধরো আমরা পলিথিনটা মুখ দিয়ে ফুলাই ফেললাম, ফুলায়ে কোনোভাবে সুতা দিয়ে বেঁধে তারপরে এক সাইডে এই যে চুপসানো পলিথিন, অর্থাৎ যেটার ভিতরে খুব একটা বাতাস নাই, আর একটা বাতাস ভরা, দেখতেছো যে এটা কিন্তু সমান এইরকম আছে। আর এটা কি হয়েছে দেখো তো, একটু এরকম হেলে গেছে না, দেখো দেখো, এই যে হেলে গেছে। আর এটা কি একদম সোজা। তো হেলে গেছে কেন, কারণ এই সাইডে ভর বেশি। তার মানে কি আমরা বলতে পারি না যে বাতাসের ওজনের কারণেই বা বাতাসের ভরের কারণে এটা এদিকে হেলে গেছে? কি বোঝা যাচ্ছে আমার কথা? আশা করি বুঝতে পারতেছো। তার মানে এই পরীক্ষাটা থেকেই সহজে আমরা দেখতে পারলাম যে আম, বাতাসও বাতাসেরও ভর আছে। আচ্ছা, বাতাসকে যদি আমরা বল প্রয়োগ করি, মানে শক্তি দেই বা ধাক্কা দেই, ও কি বাধা দেয়? হ্যাঁ, দেয় কিন্তু। দেখো, তুমি যদি হচ্ছে এটা দেখো, একটা বেলুন চিন্তা করো, হ্যাঁ? এটা একটা বেলুন। তো তুমি এই বেলুনে কি করবা? নখ দিয়ে একটা ঘুতা দিবা, হ্যাঁ? ধরো এটা নখ দিয়ে একটা ঘুতা দেওয়ার চেষ্টা করবা। বেলুনটা দেখবা যে মানে তুমি কিন্তু ঘুতা দিয়ে একদম জাস্ট ঘুতা দিতেই যে হাত ওই সাইডে চলে যাবে এমন না। তুমি এখানে বেলুনে যখন ঘুতা দিবে দেখবা কিছুটা হয়তো বা তুমি নখ এত দূর দিতে পারতেছো, বাকিটা যাচ্ছে না কেন বলো তো? কারণ এই যে বাতাসগুলা তোমাকে এই দিক থেকে ধাক্কা দেওয়ার চেষ্টা করতেছে তোমার দিকে, যে না 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 ভাই, ধাক্কা দিয়েন না আমাকে, ভাই ধাক্কা দিয়েন না। বোঝা যাচ্ছে? তার মানে কি, বাতাসের ভরও পাইলাম, ভরের অস্তিত্ব এই যে এখান থেকে খুঁজে পাইলাম। আবার এই বেলুনের উদাহরণ থেকে কি বুঝলাম, যে যখন আমরা শক্তি দিব তখন এরা বাধা দিবে। কেননা পদার্থের মৌলিক বৈশিষ্ট্যগুলাই এগুলা, যে পদার্থ ভর থাকবে, জায়গা দখল করবে, তারপরে তোমার হচ্ছে বল প্রয়োগ করলে বাধা দিবে, এরকম। তো সারসংক্ষেপ দেখি। বাতাস একটি পদার্থ, কঠিন ও তরল পদার্থের ন্যায়, ন্যায় মানে হচ্ছে মতো, মানে একই রকম। তাহলে কঠিন ও তরল পদার্থের মতো বাতাস বা বায়বীয় পদার্থেরও ওজন আছে, যেটা আমরা এখান থেকে শিখলাম। আয়তন, অর্থাৎ এই যে জায়গা দখল করে। তাছাড়াও বায়বীয় পদার্থ চাপ প্রয়োগে বাধা প্রদান করে, হ্যাঁ? সবই কিন্তু শিখলাম। পানির বিভিন্ন রূপ। আচ্ছা, পানি আমরা কি কি ভাবে দেখি বলতো? গ্লাসে পানি দেখি, ওইটা কি তরল। আবার পানিটাই তো যখন অনেক ঠান্ডা হয়ে যায় তখন কি বরফ হয় না? তার মানে বরফ। আবার যখন আমরা পানি গরম করি তখন কি দেখি? মানে জলীয় বাষ্প, বাতাসের মধ্যে কিছু জিনিস উড়ে উড়ে চলে যায় না? এই জিনিসটাকে বলে জলীয় বাষ্প। তার মানে পানির আমরা তিনটা রূপ পাচ্ছি। এইটাকে আমরা কি রূপ বলবো বলতো? তরল। এটাকে কি রূপ বলা যেতে পারে? কঠিন। এটাকে কি রূপ বলা যেতে পারে বলতো? বায়বীয়, মানে বা বাতাস বা গ্যাসীয়। বায়বীয় বা গ্যাসীয়। এই তোমরা আমার পড়া বুঝতেছো? আচ্ছা, আমরা ইতিমধ্যে পদার্থের ধর্ম বা বৈশিষ্ট্য সম্পর্কে জেনেছি। প্রত্যেক পদার্থকে আমরা তিন ধরনের ভিন্ন রূপে দেখতে পাই: কঠিন, তরল, গ্যাসীয় বা বায়বীয়। আমরা কি এমন কোনো পদার্থের কথা ভাবতে পারি যাকে এই তিন অবস্থাতেই দেখেছি? চলো পানির কথা ভেবে দেখি। আমরা আজ পানির তিনটা অবস্থা নিয়ে কথা বলবো। এই যে তিনটা অবস্থা, যে পানি তরল অবস্থাতেও আছে, কঠিন অবস্থাতেও আছে, আবার গ্যাসীয় অবস্থাতেও দেখা যায়। মানে এই যে উপরের এই ভাবগুলা, এগুলাই হচ্ছে গ্যাসীয় অবস্থা। আচ্ছা, কেন হয় বলতো? যখন আমরা তাপ দিই, তো তাপ দিলেই পদার্থের অবস্থার পরিবর্তন হয়। অবস্থা মানে বুঝালাম, কঠিন থেকে তরল হয়, তরল থেকে গ্যাস হয়। তাহলে এখানে কি বলতেছে? আচ্ছা, এই পর্যায়ে আমরা অনেকটা লেকচারের অর্ধেক অংশে চলে আসছে। তো আগে এই অংশটা শেষ করি, তারপরেই বলি, সমস্যা নেই। পানি গরম করার ফলে কি ঘটে? আর এখানে পানির কি কোনো পরিবর্তন হয়? পানি গরম করলে কি হবে বলো তো? এখানে শুরুতে কি ছিল? বরফ ছিল। দেখো, আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি, সমস্যা নেই। বরফ থেকে পানি, পানিকে তাপ দিলে বাষ্প। আচ্ছা, এখানে যেটা বলতেছে দেখো, আমরা যখন বরফ, ধরো এগুলো বরফের টুকরা, এখানে যদি আমরা তাপ দেই, মানে এটা তাপ চিন্তা করো, মানে গরম করি, তখন কি হবে? বরফটা থেকে তখন দেখবা যে যখন তাপ যাবে তখন কি হয়ে যায়? পানি হয়ে যায়। মানে তোমরা এটা নিজে পরীক্ষা করতে পারো বাসায়, যে ফ্রিজ থেকে বরফ বের করবা, বের করে একটা পাত্রে বরফ রাখবা,
তার চুলায় দিবা, দেখবা যে অল্প কিছুক্ষণের মধ্যে সেটা পানি হয়ে যাচ্ছে সব। পানি আবার সেটাতে আরো তাপ দিতে থাকবা, তখন দেখবা বাষ্প, বাষ্প মানে গ্যাস আকারে সবকিছু উড়ে চলে যাবে। তো এখানে সেই সংক্ষেপ জিনিসটাই বলছে যে বরফকে তাপ প্রয়োগ করলে তা গলে যায়, পানিতে রূপান্তরিত হয়। পরবর্তী সময়ে পানিকে গরম করলে গরম পানি থেকে বাষ্প তৈরি হয়। এভাবে পানির এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর করে। আচ্ছা, এটা কি শুধু পানির ক্ষেত্রে ঘটবে? উত্তর হচ্ছে না, সব ক্ষেত্রেই ঘটবে, কিন্তু নির্ভর করে কে কতটুক তাপ নিবে। আম, চিন্তা করতে পারো যে উম, তুমি যখন হচ্ছে একটা চকলেট কিনে খাও, চিন্তা করো যে ছোট্ট লজেন্স গুলা কিনতেছে, তখন হয়তো বা 2 টাকা 5 টাকা লাগতেছে। আর বড় যেগুলো ভালো চকলেট, ডেইরি মিল্ক বা তোমার হচ্ছে আরো কি কি চকলেট আছে, তো ধরো ওই চকলেট গুলা যখন কিনতে যাও তখন আরো বেশি টাকার প্রয়োজন হয় না? কেন বেশি টাকার প্রয়োজন হচ্ছে? কারণ ওইগুলাকে কিনতেই বেশি টাকা লাগে, বা বানাতেই বেশি টাকা খরচ হয়েছে, তাই না? তো আমার কথা হচ্ছে যে তুমি যদি বরফকে একটু তাপ দিলেই পানি হয়ে যাবে, আর পানিকে বেশ খানিকটা তাপ দিলেই বাষ্প হয়ে যায়। কিন্তু একটা লোহা বা তোমার হচ্ছে উম কি চিন্তা করতে পারি, যে তোমার বাসায় যদি লোহাটাই উদাহরণটা বেশি সহজ হচ্ছে, লোহা তো তোমরা সবাই দেখছো। তো লোহাকে যদি আমরা গরম করি, লোহা কিন্তু তরলও হয়ে যায়, মানে ওই যে পানির মতো ওইরকম বয়ে বয়েও চলবে যদি গরম তাপ দেওয়া হয়। আর তারপরে কি হবে, আরো তাপ দিতে থাকলে ওটা বাষ্পও হয়ে যাবে, মানে উড়েও যাবে, বুঝছো? তো চলো, পদার্থের 3টি অবস্থার বৈশিষ্ট্য, এগুলো নিয়ে কোনো কথা আছে? তরল পদার্থ সহজেই গড়িয়ে পড়ে, তরল অবস্থা, আচ্ছা এই অংশটা কি বলে দিব? আচ্ছা, এগুলো বলতে হবে না, তোমরা পারবা আশা করি। পানির বিভিন্ন অবস্থা: কঠিন অবস্থার নাম বরফ, তরল অবস্থার নাম পানি, এটার নাম কি, বাষ্প। যেমন এটার বৈশিষ্ট্য কি বলছে, তরল পদার্থ সহজে গড়িয়ে পড়ে, তাহলে এই বৈশিষ্ট্যটা আমরা এখানে ব্যবহার করতে পারি না? এই যে এখানে লিখে দিব এই অংশতে, হ্যাঁ। আবার তরল অবস্থায় নির্দিষ্ট আকৃতি না থাকলেও আয়তন থাকে। নির্দিষ্ট আকৃতি যে থাকে না, সেটা কিন্তু কিছুক্ষণ আগে তোমাদেরকে পড়াইছি, যে গ্লাসে রাখলে গ্লাসের মতো, প্লেটে রাখলে প্লেটের মতো। কিন্তু আয়তন কি, মানে জায়গা দখল করা। কিন্তু পানি যেখানেই থাক না কেন, জায়গা তো নেই, এটাই বলছে। তার সংক্ষেপ: পানিকে আমরা তরল, কঠিন, বরফ, গ্যাসীয় এই 3 অবস্থায় পাই। প্রতিটি অবস্থার আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। তরল অবস্থায় পানি গড়িয়ে চলে, এর নির্দিষ্ট আকৃতি না থাকলেও নির্দিষ্ট আয়তন আছে। কঠিন অবস্থায় বরফের নির্দিষ্ট আকৃতি, আয়তন আছে। গ্যাসীয় অবস্থায় এর নির্দিষ্ট আকৃতি ও আয়তন নাই। চলো, একটা নতুন লাইন পেয়ে গেলাম, যে গ্যাসীয় অবস্থায় এর নির্দিষ্ট আকৃতি ও আয়তন নেই। দেখো, পদার্থ হইতে হইলে তার কিন্তু আয়তন থাকতে হবে, কিন্তু এর আয়তন নেই এই কথাটা বললে কিন্তু, যদি বলে যে গ্যাসের কি আয়তন আছে, তুমি যদি বলো নেই, তাহলে কিন্তু কথাটা ভুল হয়ে গেল। কি নেই বলো তো? দেখো, নির্দিষ্ট আয়তন নেই। তার মানে একটা গ্যাস জায়গা দখল করবে, কিন্তু কতটুক করবে এটা নির্ভর করে যে তুমি কোন পাত্রে ওকে রাখতেছো। ওই যে আমরা বাসার সিলিন্ডার গ্যাসের কথা চিন্তা করিনি? ওই সিলিন্ডার গ্যাসে কি হয়েছে, একটা ধরো চাপ টাপ দিয়ে বেশ 10 কেজি বা 12 কেজি গ্যাস দিয়ে যায়। আবার তুমি যদি চিন্তা করো, ওই গ্যাসটুকুই যদি বড় একটা বিশাল পাত্র তুমি বানাও, মানে যেখানে তুমি গ্যাসগুলা রাখবা, ও কিন্তু ওই পুরো জায়গা জুড়েই থাকবে। আচ্ছা, আরো সহজ করে বলি, তুমি যদি এখন তোমার বাসায় রুম স্প্রে তুমি একটা কর্নারে ব্যবহার করলা, একটা কর্নারে যদি তুমি রুম স্প্রেটা দাও, সেই রুম স্প্রের গন্ধটা কি শুধু ওই কর্নারেই থাকে, নাকি সম্পূর্ণ ঘরটা ছড়ায় যায় না? তার মানে কি, ওই গ্যাস জায়গা দখল করে, কিন্তু কতটুক জায়গা জায়গা দখল করবে, যতটুক ফাঁকা পাবে সবখানেই চলে যাবে, বুঝছো? আর কঠিন পদার্থ হলে কি হইতো, যদি তুমি কর্নারে তোমার বইটাকে রাখতা, ওই বই কি তুমি রুমের আরেক সাইডে গিয়েও পাইতা? পাইতা না কিন্তু। কিন্তু তুমি রুম স্প্রে দিয়ে দেখো, একটা কর্নারে পাবা, আবার অন্য কর্নারে যাবা, ওইখানে ওই সেম স্মেলটা পাবা। পানি কি করতে, যদি পানি তুমি হচ্ছে একটা গ্লাসে যদি ওই কর্নারে রেখে দাও, তখন কি পানিটা অন্য কর্নারে গেলে আর পাবা? তার মানে কি, পানিরও আয়তন আছে, এবং পানি আবার ওই গ্লাসের মধ্যে ওইখানেই থাকতেছে, মানে ওরা নির্দিষ্ট জায়গা দখল করে। কিন্তু তোমার গ্যাস কি করতেছে, যেখানে রাখতেছো পুরা ঘরটা ছড়ায় যায়, বা গ্যাস যেখানেই রাখো
সম্পূর্ণ জায়গাটা দখল করে। তো চলো সামনে আগাই। আশা করি বুঝছো, তোমরা এগুলো বুঝতেছো কিনা। আচ্ছা, এই জন্যই এই কথাগুলো তোমরা ক্লিয়ার হচ্ছ কিনা, এই জন্য আমি ছোট্ট একটা তোমাদের সামনে এখনই অ্যাডভার্টাইজমেন্ট করে নেই, সেটা দেখো। ছোট্ট একটা অ্যাডভার্টাইজমেন্ট। চলো, কথা হচ্ছে যে আমি তোমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে, মানে ভিডিও যখন আমি দেই তখন আমি সবকিছু বোঝানোর চেষ্টা করি, কিন্তু তোমরা যদি তারপরেও কোনো কিছু না বুঝে থাকো বা কোনো প্রশ্ন থাকে এই ব্যাপারগুলোর কথা চিন্তা করে, আবার একই সাথে যেহেতু আমি বেশ খাটাখাটনি করি তোমাদের জন্য, সেজন্য আমি ছোট্ট একটা আয়োজন নিয়ে আসছি যে ইউটিউবে ভিডিওগুলো ফ্রি থাকবে, কোনো সমস্যা নাই। এমনকি ওইখানেও তোমরা যদি কমেন্ট করো ছোটখাটো সমস্যা আমি সমাধান করে দিব। কিন্তু তোমরা যদি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চাও, সরাসরি কথা বলে ক্লাস করতে চাও, যে এই অংশটুকু বুঝিনি স্যার, বা এইটা কি আবার বলেন, বা আরো উদাহরণ দিন, বা আমরা অন্যভাবে বুঝতে চাচ্ছি, মানে যে কোনো বিষয়, যে কোনো সমস্যার জন্য আহ, একটা ছোট্ট আয়োজন, সেটা হচ্ছে যে লাইভ প্রবলেম সলভিং ক্লাস হবে। কিসের মাধ্যমে? জুম অ্যাপস এর মাধ্যমে। তো জুম অ্যাপস এর মাধ্যমে তোমরা আমার সাথে জয়েন হবা লাইভ ক্লাসে। সেইখানে তোমাদের সাপ্তাহিক পরীক্ষা থাকবে, তোমরা কেমন করতেছো সেটা, আছে কেমন পরীক্ষা নিব সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে স্কুল পরীক্ষার জন্য সাজেশন থাকবে। হ্যাঁ, যে তোমার পরীক্ষায় কি কি আসতে পারে, মানে সবকিছু শিখাবো, কিন্তু সাজেশনের জায়গাটা এমন থাকবে যে তোমার অধ্যায়টাকে সংক্ষিপ্ত করে আনবো। তারপরে স্পেশাল শর্ট নোট থাকবে, মানে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার যেগুলো কখনোই ভোলা যাবে না, সেই ব্যাপারগুলোকে গুরুত্ব দিয়েই এই শর্ট নোট গুলা বানানো হবে। এখন তাহলে এখানে মানে এই ক্লাসগুলা যে নিব, তোমাদেরকে একজন সবসময় সার্বক্ষণিক দেখাশোনার মধ্যে রাখবে, এই ব্যাপারটার জন্য প্রতি মাসে মাত্র 500 টাকা দেওয়ার মাধ্যমে আমার সাথে ক্লাসে জয়েন হইতে পারো। তো প্রথম 30 জনকে আমি এই 500 টাকা প্রতি মাস হিসাবেই আমি সেই সার্ভিসটা দিব তোমাদেরকে। দেখো এখানে অনেকগুলা খরচ, সময়ের ব্যাপার আছে। তোমাদেরকে অবশ্যই একজন দক্ষ কেউ সবসময় দেখাশোনা করবে, আর সাথে তো আমি থাকবই। আর এই প্রথম 30 জনের পরে যারা হচ্ছে এই সার্ভিসটা নেবে, তাদের জন্য প্রতি মাসে এখানে 1600 টাকা লেখা, হয়তোবা আমি 1500 বা এরকম কিছু নিয়ে পরের অংশগুলো। আর প্রথম 30 জন যারা আমাকে সবচেয়ে শুরুতে ভরসা করে যারা আমার সাথে জয়েন হবে, তাদের জন্য 500 টাকা করে প্রতি মাস। আর এই কোর্সটার জন্য যোগাযোগ করবা এই যে এই দেয়া নাম্বারে, সরাসরি কল করতে পারো, অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, অথবা ফেসবুক আইডি ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে, অথবা টেলিগ্রামে। আর সবচেয়ে ভালো হয় তোমরা যখনই এই অ্যানাউন্সমেন্টটা আমি দিলাম, এই অ্যানাউন্সমেন্টটা তোমরা তো নিজেরা ডিসিশন নিতে পারবা না, তোমাদের বাবা অথবা মাকে আমার ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে তাদের মাধ্যমে যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করবা, আর আমি তখন থেকে তোমাদেরকে প্রাইভেট একটা গ্রুপে জয়েন করাই নিব। আচ্ছা, তাহলে শুধু জয়েন করাই নিব এটা বললেই তো হবে না, কেমন সার্ভিস দিব সেটাও দেখাই। চলো, তো তোমরা কি কি পাবা ক্লাসটাতে? অনেকক্ষণ হলে কথা বলতেছিলাম না? দেখো, তোমার এই সব কথা যা সংক্ষেপে কয়েকটা লাইনে এখানে পেয়ে যাবা। তার মানে এই ব্যাপারগুলো কতটা সহজ করে দিবে তোমাদের পড়াশোনার প্রস্তুতিটাকে। চলো দেখি। যে পদার্থ, এটার ইংরেজি হচ্ছে ম্যাটার। এটার সংজ্ঞা দেয়া আছে, যে কোনো বস্তু যার ভর আছে এবং স্থান দখল করে, তার জায়গা দখল করে, তাকে পদার্থ বলে। বাস এই কথাটাই তোমাদেরকে আমি অনেকভাবে বুঝাইছি ক্লাসে, বেশ সময় লাগছে। তোমরা ওইটা তো নোটও করতে পারোনি ওই সময়, হয়তোবা আমার কথাই শুনছো, কিন্তু এই ব্যাপারটা দেখো, আমি যে বলছিলাম যে সুন্দর হ্যান্ড নোট থাকবে, তো এই যে এই ব্যাপারটা দেখো, তোমাদেরকে আরো সুন্দরভাবে আমি নোটগুলো সাজায় দিব। এটা জাস্ট উদাহরণস্বরূপ দেখো। সহজভাবে মনে রাখো, যার ভর আছে প্লাস জায়গা নেয় সেটাই পদার্থ। উদাহরণ কি হতে পারে? পানি, বায়ু, বই, পাথর, গাছ, মানুষ। কি সহজ হইলো না? প্রথম অংশ শেষ। দেখো, আমরা এই অধ্যায়ে মাত্র 7টা জিনিস শিখবো, সেটা আজকে হয়তোবা শিখাইতে তোমাদেরকে 1.5 ঘন্টার মতো সময় লাগবে, কিন্তু তোমরা শিখলা, ওইটাও শিখলা। শেখার পরে যখন বিশেষভাবে গোছায় দেওয়ার ব্যাপার থাকবে, এই ব্যাপারটা ফ্রি ক্লাসে থাকবে না। যেমন এইখানে অংশটুকু দেখো, যে পদার্থের বৈশিষ্ট্য, আমরা কিন্তু বৈশিষ্ট্যই পড়তেছি। দেখো, সেগুলা ঘুরায় পেঁচায়, কখনো আমরা হচ্ছে দেখতেছি যে দাঁড়িপাল্লা দিয়ে মাপতেছি, কখনো এইটা ওইটা, কিন্তু আমরা যদি দেখো তো এই সংক্ষেপে এই অংশটুকু দেখো তো কেমন লাগে। পদার্থের বৈশিষ্ট্য, সব পদার্থেরই কিছু সাধারণ বৈশিষ্ট্য থাকে, যেমন ভর আছে। উদাহরণ কি হতে পারে? যেমন বই তুলতে কষ্ট লাগে কারণ ভয় আছে, ভর আছে, সরি ভয় না। আচ্ছা, আরেকটা বৈশিষ্ট্য কি দেখো, এটা একটা বৈশিষ্ট্য ছিল।
এই যে স্থান দখল করে, স্থান মানে কি জায়গা দখল করে, তার মানে কি এদের আয়তন আছে। স্থান দখল করে যেমন গ্লাসে পানি ঢাললে জায়গা নেয়। আচ্ছা, পদার্থের আরেকটা বৈশিষ্ট্য কি দেখো, আকৃতি পরিবর্তন করতে পারে। যেমন পানি পাত্র অনুযায়ী আকার নেয়, যখন তুমি পানি একটা পাত্র থেকে আরেকটা পাত্রে রাখবা তখন তা আকার পরিবর্তন করবে। এমনকি বইকে তুমি যদি ছিঁড়ে ছিঁড়ে রাখো, তো বই কি শুরুতে এইরকম ছিল, তারপরে দুই টুকরা করলা ধরো, এটা বলাটা উদাহরণটা কেমন জানি হইলো, তারপরেও আর কি বললাম। মানে অন্য ব্যাপারে চিন্তা করতে পারো, যে অনেক সময় হয় না আমরা একটা কাগজ ছিঁড়ে ছিঁড়ে প্রয়োজনের জন্যই, ধরো কোনো একটা নির্দিষ্ট একটা নাম্বার আছে, নিচে আর একটা কিছু আছে, তো আমরা হাফ করে হয়তো বা দুইটা দুই জায়গায় রাখি, তো এরকম ব্যাপারটা অনেকটা। আচ্ছা, অবস্থা পরিবর্তন করে কিভাবে করে, কঠিন থেকে তরল হয়, তরল থেকে গ্যাস হয়। এটা কি আমরা পানির বৈশিষ্ট্য শিখতেছিলাম না? এই ব্যাপারটুকুই দেখো কতটুকু অংশের মধ্যে চলে আসছে। তাহলে পদার্থের অবস্থা, আমরা কিন্তু পদার্থের অবস্থা পড়তেছিলাম, কি কি তিনটা অবস্থা দেখো, কঠিন, তরল, বায়বীয়, সবকিছুর একটা যে বৈশিষ্ট্য সেটা সহ দেওয়া আছে, যে নির্দিষ্ট আকার আয়তন আছে, তো এইরকমই। মানে তোমরা সম্পূর্ণ পড়াতে গেলে সময় লাগবে। এটা তো গেল যে অধ্যায়টাকে কিভাবে দেখো আমি সংক্ষিপ্ত আকারে নিয়ে আসছি, দেখো 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 সংক্ষিপ্ত আকারে নিয়ে আসছি। এখন এরকম, এটা গেল তোমাদের নোট, এই যে নোটগুলো এরকম সুন্দরভাবে গোছানো থাকবে। আচ্ছা, কিন্তু তোমাদের বলছিলাম না সাজেশন থাকবে, দেখো তোমাদেরকে এই অধ্যায় সাজেশনটা ফ্রি উন্মুক্ত করে দিলাম। দেখো এইখানে যে কয়টা প্রশ্ন দিয়েছি এর বাইরে তোমার প্রশ্ন আসবে না পরীক্ষাতে। কি কি প্রশ্ন দিয়েছি, পদার্থ কি, তারপরে প্রশ্নটা কি পদার্থের চারটা বৈশিষ্ট্য লেখো, তারপরে কি পদার্থের পানির তিনটি অবস্থা কি, কঠিন, তরল, বায়বীয়, রাসায়নিক পরিবর্তন কি, এটা এখনো পড়াইনি, খুবই ইম্পর্টেন্ট টপিক, এই প্রশ্নটা আসবে। তারপরে মরিচা কি, এটা আসবে। মরিচা প্রতিরোধের উপায় লিখো। মানে কয়টা, মানে একটা বইয়ে কতগুলো পেজ থাকে, ওই 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 অধ্যায়টাতে মোটামুটি 15 পেজের মতো একটা, 15 পৃষ্ঠার পড়াশোনা, মাত্র দেখো কতটুকের মধ্যে নিয়ে চলে আসছে, এই কয়টার মধ্য থেকেই আসবে। এরপরে লং কোশ্চেন দেখো, যে বড় ভাবে লিখতে হইতে পারে, মরিচা কিভাবে তৈরি হয়, প্রতিরোধের উপায় লেখো, রাসায়নিক পরিবর্তনের বৈশিষ্ট্য, এগুলো এখনো পড়াইনি, ওই কারণে হয়তো কঠিন লাগতেছে। তো সম্পূর্ণ অধ্যায় দেখো, লম্বা একটা অধ্যায়, বোঝার মতো একটা অধ্যায়, কঠিন একটা অধ্যায়, সেটাকে এরকম সংক্ষেপে নিয়ে আসছে। তো এগুলা করতেও তো আমার সময় যায়, বা অনেক ব্যাপার স্যাপার আছে, তো এইগুলা কারণেই কিছুটা সম্মানী রাখা হয়েছে, যে কিছু টাকার ব্যবস্থা, যাতে আমিও আমার সময়টা দেই, অনেক খরচও হয় বুঝছো। তো এই ব্যাপারগুলোর জন্য একটা ছোট্ট কোর্স, তো তোমরা যদি হচ্ছে আগ্রহী হও অবশ্যই যোগাযোগ করবে। শুধু বিজ্ঞান না, এরপরে বিজ্ঞান থাকবে, গণিত থাকবে, সাথে তোমাদের অন্য যে কোনো সমস্যা সমাধান করে দেওয়া হবে। তবে মূলত এই বিজ্ঞান, গণিত, বা তোমরা যদি ইংলিশ চাও, ইংলিশেও সমস্যা সমাধান করা সম্ভব। তো এই ব্যাপারগুলো নিয়েই থাকবে। তো ইনশাল্লাহ দেখা হবে কে কে প্রথমে জয়েন করো। তবে প্রথম 15 জনের জন্য, সরি 30 জনের জন্য 500 টাকা প্রতি মাস, আর তারপরের যারা থাকবে তাদের জন্য 1500 টাকা প্রতি মাস। হ্যাঁ, তোমাদের সাথে ইনশাল্লাহ আমার বিশ্বাস সরাসরি দেখা হবে। তো আমরা আবার পড়াশোনায় ফিরে যাই। অনেক বক বক করলাম, টিভিতে যেমন অ্যাড আসে ওইরকম একটা অ্যাড চলে গেল আর কি। তবে টিভির অ্যাড গুলো অপ্রয়োজনীয় হইতে পারে, এই অ্যাড কিন্তু অপ্রয়োজনীয় ছিল না, ঠিক আছে। আমরা অনেক দূর পড়ে ফেলছি। আচ্ছা, এখানে বলতেছে পদার্থের ওই তিনটা বৈশিষ্ট্য সম্পর্কে আরো জানি। দেখো, মূল বৈশিষ্ট্য কিছুই না, এখানে যেটা হচ্ছে তাপীয় অবস্থা পরিবর্তনের কারণে, আমরা এই লাইন পড়তেছি, হ্যাঁ, যে তাপীয় অবস্থা পরিবর্তনের কারণে পানি এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হয়। তিন অবস্থাতেই পানি আমাদের জীবনে বিভিন্ন উপকারে আসে। তার তাপীয় পরিবর্তন মানে বোঝায় যে আমরা যখন তাপ প্রয়োগ করি তখন কি হয়, বরফ থেকে তো পানি হয়, পানি থেকে বাষ্প হয়। আচ্ছা, তাপ দিলাম, সেই কারণে বরফ থেকে পানি হয়ে গেল, তাপটা যদি সরায় নেই তাহলে কি হবে বলো তো, পানি থেকে আবার কিন্তু বরফ হয়ে যায়। দেখো এই জিনিসটাই এখানে বলছে, যে বাষ্পকে যখন ঠান্ডা করব, মানে ঠান্ডা করা মানে কি, তাপটা আমরা সরায় নিছি বা তাপ কমাচ্ছি, মানে যখনই ঠান্ডা করব বাষ্প কি হয়ে যাবে, পানি হয়ে যায়। আবার পানি যদি আরো ঠান্ডা করি বরফ হয়, এই ঠান্ডা করার কাজটা কে করে বলতো, ফ্রিজ করে। আশা করি আমরা এখন আধুনিক
বাসাতে সব বাসাতেই ফ্রিজ থাকে, এই কারণে এটা নিয়ে আর ডিটেলস বললাম না। তবে ব্যাপারটা এইটাই যে তুমি যদি তাপ দাও তখন উল্টা ঘটনা ঘটবে। দেখো, ধরো বরফকে তাপ দিচ্ছ, তখন বরফ থেকে কি হয়? পানি। পানিকে তাপ দিলে কি হবে? পানি থেকে বাষ্প। এই ব্যাপারটাই ঘটে। তো এটা তোমরা পড়ে নিও, এই অংশগুলা। পানির তিনটা পানির বিভিন্ন অবস্থার গুরুত্ব, তো এই গুরুত্বগুলাও পড়ে নিবা। এই যে তোমাদের প্রিয় আইসক্রিম, এটাকে বলে পানির কঠিন অবস্থা। তরল অবস্থা হচ্ছে যে কুয়াশা যদি তোমার হচ্ছে জানালায় পড়ে, তখন আমরা বা গাড়ির কাছে দেখি, তখন কিন্তু আমরা এই যে এরকম আঁকা আঁকি লেখালেখি করি। তো এটা দেখাইছে তরল অবস্থা হিসেবে। এমনিতে তোমার গ্লাসে যখন পানি থাকে বা তরল তো তোমরা চেনোই, তাই না? ওটা নিয়ে বলার কিছু নেই। আর বায়বীয় কি, যখন তাপ দিবে, এই যে এই গ্যাসগুলা, এই অংশটা বায়বীয়। সারসংক্ষেপটা পড়ি, যে ব্যক্তি জীবনে ও পরিবারে পানির অবস্থার ব্যবহার আমরা করে থাকি। পানির তরল অবস্থা গোসল করতে ব্যবহার করি, রান্না করতে ব্যবহার করি, পান করা মানে এই যে খাওয়ার কাজে ব্যবহার করি। পানির কঠিন অবস্থা কি কি কাজে ব্যবহার করি? দেখো, আইসক্রিম খাওয়ার জন্য ব্যবহার করি, খাবার তৈরির জন্য ব্যবহার করি, প্রাথমিক চিকিৎসা, ওই যে আগের অধ্যায়ে আমরা শিখে আসছি যে কেটে বা তোমার পুড়ে গেলে ওই জায়গাতে বরফ দেওয়া হয়। আচ্ছা, আরো একটা চিন্তা করো, যে মাছের বাজারে গেলে দেখবা ইলিশ মাছ বরফ দিয়ে রাখে। তার মানে কি, সংরক্ষণ করার কাজেও আমরা পানির কঠিন অবস্থা, পানির কঠিন অবস্থা মানে বরফ বোঝায়, হ্যাঁ, ব্যবহার করে থাকি। পানির বায়বীয় অবস্থাতে কি করি? ওই যে ভাপ দিয়ে পিঠা তৈরি করি, মানে ভাপা পিঠা। তারপরে পানির গরম ভাপ দিয়ে কি বলি, কি করি বলতো? এই যে প্রেসার কুকারে রান্না হয়, এগুলা। পানির আরো কিছু গুরুত্ব এখানে বলতেছে, যে পানির কঠিন অবস্থা না থাকলে কি আমরা, আচ্ছা এখন আজান দিচ্ছে, আমি একটু ব্রেক দেই, রেকর্ডিংটা একটু পজ রাখি, একটু ওয়েট। চলো আবারও শুরু করি। আচ্ছা, পানির বিভিন্ন অবস্থার গুরুত্ব। পানির কঠিন অবস্থা থাকলে না থাকলে আমরা কি আইসক্রিম বানাতে পারতাম? না। পানির গ্যাসীয় অবস্থা না থাকলে কি আমরা মেঘ থেকে বৃষ্টি পেতাম? না। দেখো, মেঘে কি হয়, মেঘ যেগুলো থাকে ওগুলো বাতাসের মতোই থাকে, হ্যাঁ। বাতাস হওয়ার কারণে, হালকা হওয়ার কারণে অনেক উপরে উঠে যায়। তো এই মেঘটা কি হয়, যখন থাকতে থাকতে আরো ঠান্ডা হয়ে যায়, যখন পরিবেশ শীতল হয়ে যায়, তখন, যখন দেখো ঠান্ডা হয়, তখন আমরা কি পাই বলতো? যখন গ্যাসীয় মানে বাষ্প যখন ঠান্ডা হবে, তখন আমরা কি পাই? তোমাদের এই উত্তরটা পারার কথা, পারা উচিত। সেটা হচ্ছে তরল হয়ে যায়। আমরা কিন্তু আগের পেজে দেখছিলাম, এই যে এখান থেকে, যে যখন বাষ্প ঠান্ডা হবে তখন সেটা পানি হয়ে যায়। আচ্ছা, পানি আকাশে ভেসে থাকতে পারবে? সহজ কথা। তার মানে মেঘ, মেঘ ভেসে থাকে, কিন্তু মেঘ যখন ঠান্ডা হয়ে পানিতে পরিণত হয়ে যাবে এরকম ফোঁটা ফোঁটা, তখন ও আর ভেসে থাকতে পারে না, তখন এরকম পড়ে যায়। আর আমরা পৃথিবীতে সেটা বৃষ্টি আকারে দেখি। বুঝছো? পানির তরল অবস্থা না থাকলে আমরা কি পান করতে পারতাম? না। আমরা জানি পাহাড়ের চূড়ায় জমে থাকা বরফ গ্রীষ্মকালে গলে নদীতে মিশে যায়। তার মানে পাহাড়ের উপরে যে বরফগুলো জমা থাকে ওইগুলা গরম, মানে গ্রীষ্মকাল হলে কি হয়, অনেক তাপ পায়। তার মানে তাপ দেওয়া হইলো, তাপ দিলে কি বরফ আর বরফ থাকতে পারে? পানি হয়ে যায়। আর পানি হইলে কেউ আর পাহাড়ের উপর থাকতে পারবে না, গড়ায় গড়ায় নিচে পড়ে যাবে, নিচে পড়ে যাবে। তো এটাই হয়। দেখো, এখন আমার কথাগুলো আশা করি বুঝতেছো, যে পাহাড়ের চুমায়, চুমায় না, পাহাড়ের চূড়ায় জমে থাকা বরফ গ্রীষ্মকালে গলে নদীতে মিশে যায়। এভাবে আমাদের পানির চাহিদা পূরণ হয়। আমরা প্রতিদিন যে পানি পান করি, রান্না করি, সেচ দেই, তার সবই তরল, কিন্তু তরল অবস্থাতে থাকে। প্রাণীদের বেঁচে থাকার জন্য পানির প্রয়োজনীয়তা অপরিসীম। আকাশে আমরা যে ভাসমান মেঘ দেখতে পাই তা হলো পানির বাষ্প থেকে তৈরি হয়। আচ্ছা, এই কথাটা আমার আগেই বলে নেওয়া উচিত ছিল, যে পানির আমরা যে বাষ্পগুলা সারাদিনে সূর্যের তাপে উপরের দিকে চলে যায়, ওইগুলাই আসলে মেঘ আকারে থাকে, আর ওইগুলাই পানির বাষ্পীয় অবস্থা। গরম ছিল এই কারণে বাতাস হয়ে উপরে উঠে গেছে, আবার যখন ঠান্ডা হয় তখন আবার ঠিক সে তার জায়গায় ফিরে আসতেছে বৃষ্টি আকারে। বোঝা গেল? এগুলো থেকে পরবর্তী সময়ে বৃষ্টি হয়, যা ফসল ফলানো সহ পৃথিবীর জীবনধারা বজায় রাখে। কঠিন কঠিন আর নতুন একটা টপিক, রাসায়নিক পরিবর্তন। তো কঠিন টপিককেও সহজ করে বোঝার চেষ্টা করি। আচ্ছা, এখান থেকে পড়বো না, চলো তোমাদের জন্য যেহেতু বলছি আজকে ফ্রি করে দেওয়া,
তো ওই অংশটুকুই ওইখান থেকেই শিখবো। দেখো এত পেজের পড়া, আহ, বেশি পেজের পড়া না অবশ্য। আচ্ছা, এখান থেকেই শিখি, এখান থেকেই শিখাই প্রথম দিন। আম, চলো, খুবই ইম্পর্টেন্ট কিন্তু রাসায়নিক পরিবর্তন, এটা কিন্তু পরীক্ষাতে আসবে, সেটাও কিন্তু বলছে আমার শর্ট নোটে। তো না, এখন চলো। যে প্রক্রিয়ায় এক বা একাধিক পদার্থ মিলে নতুন এক বা একাধিক পদার্থ ভিন্নধর্মী পদার্থ তৈরি হয় তাকে রাসায়নিক পরিবর্তন বলে। মাথার মধ্যে প্যাচ লেগে গেছে যে কি পদার্থ পদার্থ শুরু করছেন, কিছুই না। এখানে বলতেছে যে দুইটা পদার্থ, মানে দুইটা বা তিনটা চারটা যে কয়টাই হোক, একটা হওয়া যাবে না। মানে যে প্রক্রিয়ায়, প্রক্রিয়া মানে কি একটা মাধ্যম, একটা মাধ্যমে কি হবে, এক বা একাধিক পদার্থ, মানে যে কোনো, সরি আমি প্রথমে ভুল বলতে ফেলছি, যে মানে একটাও হওয়া যাবে, মানে একটা হোক বা দুইটা হোক তিনটা হোক, এক বা একাধিক পদার্থ মিলে যখন নতুন এক বা একাধিক ভিন্ন ধর্মী পদার্থ তৈরি হবে তখন সেটাকে রাসায়নিক পরিবর্তন বলবে। যেমন দেখো, আমরা বাসাতে সবাই দুধ দেখছি, তো সেই দুধ থেকেই কি হয়, একটা সময় দই তৈরি হয়। ফলমূল পচন ধরে, পাতার রং পরিবর্তন হয়, মোমবাতি জ্বলে, জ্বলে কি হয়, মোমবাতি কি আর মোমবাতি থাকে, আতশবাজি পোড়ানো ইত্যাদি রাসায়নিক পরিবর্তন উদাহরণ। এটা থেকে বাকি সবগুলো তোমরা চিন্তা করবা, আমি জাস্ট তোমাদেরকে মোমবাতিটা বুঝাই দিই, তাহলেই বুঝতে পারবা। একটা মোমবাতি শুরুতে আঁকায় নেই। কেন, বুঝতেছো কিনা একটু জুম করে নিই। আচ্ছা, এই মোমবাতি থেকে আমরা কি কি দেখতে পাই বলো তো? এগুলা কি আলো, মানে আমরা আলো পাই। আবার যখন আমরা কাছে আমাদের নখ নিয়ে যাব, যদি এটা আমাদের নখ চিন্তা করি হাতে, তো এই নখ যদি আমরা নিয়ে যাই, এখানে কি আমরা তাপ অনুভব করব না? বলো, আমরা অনুভব করব কি করব না? করব কিন্তু। আচ্ছা, তার মানে এখানে কি হচ্ছে, যে মম একটা পদার্থ, ঠিক আছে, একটা পদার্থ কি প্রক্রিয়ায়, যখন আগুন জ্বালাইছি, মানে দহন প্রক্রিয়া, এটাকে বলে দহন প্রক্রিয়া। আগুন জ্বালানো মানে কোনো কিছু আগুন দিয়ে যদি পোড়ায়, সেটাকে বলে দহন প্রক্রিয়া। তো এইটা তোমাদের মনে না রাখলেও হবে, শুধু এটা তো বুঝলে যে একটা মাধ্যমে কোনো না কোনো একটা উপায়ে হচ্ছে। তো মোমবাতিটা যখন আগুন জ্বলতেছে, তখন কি হচ্ছে, মোমবাতি থেকে নতুন এক বা একাধিক ভিন্নধর্মী পদার্থ তৈরি হচ্ছে না? ভিন্নধর্মী পদার্থ কি কি বলতো? এই যে তাপ, তাপ যদিও শক্তি। তারপরে কি হচ্ছে, আলো, মানে আমরা কি হচ্ছে, মোমবাতিটা যখন পুড়ে যাচ্ছে তখন কি আর মোমবাতি থাকতেছে? মোমবাতি কিন্তু শেষ হয়ে যাচ্ছে। বিনিময়ে আমরা কি পাচ্ছি, তাপ পাচ্ছি, আলো পাচ্ছি, তাই না? আচ্ছা, তার মানে কি হচ্ছে, একই সাথে এখান থেকে বাতাসের আবার কার্বন ডাই অক্সাইডও হবে। এই জিনিসটা হয়তোবা তোমরা কার্বন ডাই অক্সাইড প্রথম ক্লাস করাইছি, যারা মনে রাখছে তারা বুঝতে পারবে, যে এই গ্যাস মানে এক ধরনের যে কালো ধোঁয়া তৈরি হয়। তোমার কার্বন ডাই অক্সাইড বুঝতে হবে না, তুমি কালো ধোঁয়া বুঝলেও হবে, যে হালকা একটু করে দেখবা কালো ধোঁয়াও তৈরি হয়। তার মানে কি হইলো, এতক্ষণ আমরা কি পড়লাম, যে একটা প্রক্রিয়া, কি প্রক্রিয়া হচ্ছিল, দহন প্রক্রিয়া। তো দহন মানে জ্বালায় ফেলা, মানে তুমি ধরে নাও জ্বালানো প্রক্রিয়া। তো জ্বালানো প্রক্রিয়াতে কি হচ্ছিল, যে মোমবাতি থেকে, মোমবাতি থেকে আমরা কালো ধোঁয়া পাচ্ছি, তাপ পাচ্ছি, আলো পাচ্ছি, এবং ঘটনা দেখা যাচ্ছে মোমবাতি আর মম থাকতেছে না, ও একটা সময় পুড়ে, ধরো এই যে জাস্ট এতটুকু হয়ে গেছে, হ্যাঁ, এই মোমবাতিটাই পুড়ে এই যে মাত্র এতটুকু হয়ে গেছে। কিন্তু বিনিময়ে কি কি দিয়ে গেছে, এগুলা দিয়ে গেছে, তার মানে এগুলা কি পরিবর্তন হয়েছে? সব বাদ। আবার সুন্দর করে শোনো, যে প্রক্রিয়ায় এক বা একাধিক পদার্থ মিলে নতুন এক বা একাধিক পদার্থ ভিন্নধর্মী পদার্থ তৈরি হয় তাকে রাসায়নিক পরিবর্তন বলে। সংজ্ঞাটা পড়বা, আর আমার এই উদাহরণটা আবার শুনবা, আবার শুনবা, আবার শুনবা, সব বুঝতে পারবা। আর এই যে দুধ থেকে দই তৈরি হয়, প্রথমে কি ছিল, দুধ ছিল, তারপরে দই তৈরি হলো, তো দুধকে কি আর পাচ্ছি, দই একটু ভিন্ন রকম না দেখতে, ওইটা তো ভিন্ন রকম পদার্থ। আর দুধ কি ছিল, একটা গ্লাসে বা যেটাতেই হোক, পাত্রে হোক, এমনি জাস্ট তরল আকারে ছিল, আর এটা কি কঠিন না দই? তো এটাই হচ্ছে পরিবর্তন। আচ্ছা, এখন এগুলা কিছু ঘটনা দেখো তো। আহ রাসায়নিক পরিবর্তন কোনটা, রাসায়নিক পরিবর্তন আর কোনটা রাসায়নিক পরিবর্তন না, সেটা আমরা বোঝার চেষ্টা করি। কাগজ পোড়ানো, কাগজ পোড়ালে কি আর কাগজ থাকবে? কাগজ কি হয়ে যায়, কাগজ থেকে কি হয় বলো তো, ছাই হয়ে যায় না? তার মানে কাগজ কি আর কাগজ থাকে কাগজ পোড়ানোর পরে? তার মানে কি রাসায়নিক পরিবর্তন ঘটতিছে। কাগজ ছিঁড়ে টুকরা করলা, আচ্ছা একটা বড় কাগজ ছিল,
সেই কাগজকে যদি এরকম ছোট্ট 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 টুকরা করো, তাহলে কি কাগজ চেঞ্জ হচ্ছে? চেঞ্জ কিন্তু হচ্ছে না। এই কাগজটাকে ছোট করতেছি, কিন্তু কাগজ কিন্তু কাগজই থেকে যাচ্ছে। কাগজ কিন্তু ছাই হয়ে যায়নি বা অন্য কিছু হয়ে যায়নি। তার মানে এগুলাকে আবার যদি কোনোভাবে আমরা জোড়া দেই, তাহলে কিন্তু আবার এইটাই ফিরে পাবো। কিন্তু ছাইকে আমরা যতই জোড়া দেই, এই কাগজ কি আর ফিরে পাবো? পাবো না কিন্তু। তো তার মানে দেখো, কাগজ পোড়ায় ফেললে সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন, কিন্তু কাগজ যখন ছিঁড়ে টুকরা করতেছি তখন সেটা রাসায়নিক পরিবর্তন হচ্ছে না। কারণ কি? এটা একটা পদার্থ কাগজ। এই পদার্থ কি ভিন্ন কোনো পদার্থে তৈরি হয়েছে? এটাকেও যদি আমরা কাগজ বলি, এটাকেও আমরা বলবো কাগজ। কিন্তু যখন এই কাগজটাকে আমরা, কাগজ শুরুতে নাম ছিল, যখন এটাকে পোড়ায়ে ফেলবো তখন নাম কি হয়ে যাবে? ছাই। তো ছাই আর কাগজ কি দুইটা এক এক হইলো? এক না কিন্তু। এটা একটা পদার্থ, এটা একটা পদার্থ। ফল পাকা। ফল শুরুতে হয়তোবা সবুজ একরকম থাকে, পাকার পরে অন্যরকম হয়ে যায়। অর্থাৎ এটাও একটা রাসায়নিক পরিবর্তন। তো এগুলাই আরকি, তোমরা পড়ে নিও। এই যে এগুলা আলোচনা, আচ্ছা এইগুলা সমস্যা নেই, মূলত আমি আমার ওই জুম ক্লাসটাতে আলোচনা করব, মানে যেখানে আমি তোমাদের সমস্যাগুলা নিয়ে আলোচনা করব। আর এই ফ্রি ক্লাসগুলো থাকবে শুধু অধ্যায়ের ধারাবাহিক আলোচনা। এই যে অংশটুকু পড়ে নিবা, সবকিছু বুঝতে পারবা। আম, আমি এটা না পড়ে আমি এর চেয়েও কঠিন টপিকটা এখন ধরবো তোমাদের জন্য, সেটা হচ্ছে মরিচা। তোমরা, আমার বিশ্বাস, আমি যেভাবে শুরুর অংশটুকু বুঝাই দিলাম, তোমরা এই অংশটুকু যখন পড়বা বুঝতে পারবা। তারপরেও যদি সমস্যা হয় আমি পরবর্তীতে পরবর্তী ক্লাস থেকে প্রত্যেকটা লাইনই পড়বো। এটা ক্লাসটা দীর্ঘ হয়ে যাচ্ছে, ওই কারণে আমার বিশ্বাস তোমরা পারবা, সেই জন্য আর ওইটা বললাম না। তো মরিচা, আচ্ছা, মরিচা কি? লোহার লোহার, আচ্ছা মরিচা কি, প্রথমে আগে আমি নিজে থেকে সেটা বলি। এই যে দেখো তো, এখানে একটা ছবি দেখতে পাচ্ছি না? মরিচা মানে হচ্ছে জং ধরা। মানে লোহার কোনো কিছুর উপর ওই যে আমরা লালচে লালচে যে বাদামি বাদামি যে একটা আহ ভঙ্গুর ভঙ্গুর একটা অবস্থা দেখতে পাই, যে লাল বাদামি বর্ণের যে একটা আস্তরণ পড়ে যায় লোহার উপর, ওইটাকে বলে মরিচা। তাহলে চলো এখন আমরা সংজ্ঞা পড়ি। লোহার পরিবর্তনের, লোহা পদার্থের উপরে লালচে বা খয়েরি রঙের যে আবরণ থাকে তা হচ্ছে জং বা মরিচা। মরিচা হচ্ছে এক ধরনের রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন হলে কি হয়? পদার্থ, এক পদার্থ আরেক পদার্থে পরিবর্তন হয়ে যায়। তো লোহার উপরে এই যে একটা চেঞ্জ হয়ে যায়, এটা অনেক ক্ষতি করে। তো এটা বিষয়ে আমরা আরো সামনে শিখবো। চলো। লোহার উপাদান দিয়ে পদার্থের উপর লালচে বা খয়েরি রঙের যে স্তর দেখতে পেলাম তা হচ্ছে জং বা মরিচা। এটা কিন্তু আগের পৃষ্ঠায় দেখলাম। লোহার উপর মরিচা তৈরি হওয়া এক ধরনের রাসায়নিক পরিবর্তন। তো লোহার বস্তুতে কেন মরিচা ধরে? এখানে বেশ কিছু জিনিস দেখাইছে, বুঝছো? এগুলা বাদ দেই, আমরা সুন্দরভাবে বোঝার চেষ্টা করি। মরিচাটা কি, মরিচা কিভাবে হয়, আমরা অন্যভাবে পড়ি। এই যে এই অংশটাই হচ্ছে মেইন, এটা বুঝলেই হবে। তোমরা ওই অংশগুলো এমনি নিজে নিজে পড়বা। মানে আমি সেই অংশগুলাই বাদ দিচ্ছি যেগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ না, বুঝছো? দেখো, লোহা, তোমরা চিন্তা করো হাতে একটা পেরেক বা কোনো কিছু তোমাদের হাতে আছে, হাতের কলমটাকেই এখন তুমি পেরেক বা লোহা চিন্তা করতে পারো। তো এই পেরেকটার উপর কি হবে? পেরেকের উপর আমাদের একটা বাদামি আস্তরণ যখন পড়বে তখন সেটাকে বলে মরিচা। তাহলে সে বাদামি আস্তরণ পরে পরে, এটা বারবার বলতেছি, তো পরেটা কিভাবে? পরেটা এইভাবে, যখন বাতাসের অক্সিজেন আর বাতাসের জলীয় বাষ্প, জলীয় বাষ্প মানে হচ্ছে পানির বায়বীয় অবস্থা, আর অক্সিজেন আমরা তো সবাই জানি যে আমরা নিঃশ্বাসের সাথে বাতাস থেকে কি গ্রহণ করি? অক্সিজেন গ্রহণ করি, যেটা আমরা কই থেকে পাই? গাছ থেকে পাই। তো গাছপালা থেকে ধরো অক্সিজেন আসতেছে, আর একটা হচ্ছে জলীয় বাষ্প, যেটা আমাদের প্রকৃতিতে এমনি দেখতে পাই আমরা। আর সাথে কি থাকতে হবে? লোহা। এই তিনটা যখন একসাথে যুক্ত হয়, তখনই হয়ে যায় মরিচা। বোঝা গেল না হয়তো? এখন চলো আমরা দেখি। আচ্ছা, দেখলেই বুঝতে পারবো। এই যে টিন, এই চালে কি ঘটনাটা ঘটে? মানে আমরা গ্রামের বাসায় গেলে তো বাসার মানে অনেক বাসাতে টিনের বাড়ি তো দেখি। তো টিনের বাড়িতে কি ঘটনাটা ঘটে দেখো, যে এটা একটা চাল, মানে টিনের যে চাল, সে চালটা, টিন তো মূলত লোহায়। তো এই যে ধরো, এটা চিন্তা করো যে ওই সেই চালটা, হ্যাঁ, তো এই চালে কি হচ্ছে? এ তো বাহিরে আছে, তার মানে এখানে অক্সিজেনের সাথে যুক্ত হচ্ছে, এটাকে লোহা।
লোহার সাথে কি যুক্ত হচ্ছে? অক্সিজেন। অক্সিজেন আবার কই থেকে আসলো তাহলে? অক্সিজেন কই থেকে আসলো? যে বাতাসে তো এমনি অক্সিজেন পাওয়া যায়। আবার বাতাসে কি জলীয় বাষ্পও পাওয়া যায়। জলীয় বাষ্প, আচ্ছা জলীয় বাষ্প বুঝতে কিন্তু এত এখন কষ্ট হওয়ার কথা না, যে পানিরই একটা রূপ। তো যদি জলীয় বাষ্প না পড়ে যদি এখানে পানিও পড়ে, মানে বৃষ্টিও যদি হয়, তাও কিন্তু একই ঘটনা ঘটবে। তার মানে জলীয় বাষ্প হলেই হলো। এখন তো যখন এই তিনটা জিনিস একত্র হয় তখনই মরিচাটা পড়ে যায়। তো এটা একটা রাসায়নিক পরিবর্তন। যেমন তোমার মোমবাতিতে কি হয়? মোমবাতি যখনই আগুনের সংস্পর্শে আসে, মোমবাতিতে যখনই আগুন জ্বলে তখনই মোমবাতিটা কি গলতে শুরু করে। তো এটা কি মোমের একটা পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন। আর এখানে কি হচ্ছে, যে টিনের চালের উপর যখন অক্সিজেন আর পানি এসে যোগ হচ্ছে তখনই মরিচা ধরে যায়। বোঝা গেল? তো মরিচার ক্ষতিকর প্রভাব বা তার রোধের আলোচনা করি। যে মরিচা তৈরির ফলে প্রয়োজনীয় জিনিসপত্র বা বস্তু ধীরে ধীরে ক্ষয় হয়ে একসময় ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। হ্যাঁ, মরিচা হইলে কি হবে? এই যে দেখো একসময় ভেঙে গুড় হয়ে সব পড়ে যায়, এই যে এখানেই দেখতে পাচ্ছি। তাই লোহার জিনিসপত্র বা বস্তুকে মরিচা আক্রমণ থেকে রক্ষা করতে হয়। রক্ষা কিভাবে করা যায় তোমরা বলো তো? তোমাদেরকে তো এতক্ষণ বুঝাইলাম। মরিচার কারণে কি হয়েছে এখানে দেখো তো, নষ্ট হয়ে গেছে প্লেট, তারপর মরিচা চামচ ধরার কারণে এটা আমরা ব্যবহার করতে পারি না। আবার এই যে সাইকেলের, মানে সাইকেলও তো লোহা দিয়ে তৈরি হয় অনেক অংশ, তো সেগুলোতে কি বলে দেখো, এই যে মরিচা পড়ছে। আচ্ছা, এতক্ষণ তোমাদের কি পড়াইলাম, যে মরিচা কিভাবে হয়, কিভাবে হচ্ছিল বলতো? যে অক্সিজেন আর জলীয় বাষ্প যখন লোহার সাথে মিক্স হয় তখনই এই ঘটনাটা ঘটে। তো কি করা যেতে পারে এই জিনিসটা ঠেকাতে? মানে আমরা যে টপিকটা এখন পড়তেছি সেটা হচ্ছে মরিচা রোধের উপায়, মানে মরিচাটা আমরা হতে দিব না। খুবই সহজ। দেখো, চিন্তা করো যে লোহার সাথে ওই দুইটা জিনিস জয়েন হইতে হচ্ছে। এটা হচ্ছে অক্সিজেন আর পানি, হ্যাঁ, বা জলীয় বাষ্প। তো এই তিনটা জিনিস যখন হচ্ছে তখনই মরিচা হচ্ছে। কিন্তু কি ব্যবস্থা নিলে মরিচা না হতে পারে? খুবই সহজ কথা। দেখো, আমরা যদি কোনোভাবে এই লোহাটাকে একটা কোনো কিছুতে ঢেকে দেই, যদি এরা এর সাথে যুক্তই না হতে পারে, তো তুমি বলবা ভাই এটা কেমন কথা হইলো? আহ মানে কেউ কি কোনোদিন হচ্ছে আহ বাড়ির চাল ঢেকে রাখে বা সাইকেল সবসময় ঢেকে রাখে? তো এখানে তো সবসময় মরিচা পড়তে দেখি না। আচ্ছা, কেন পড়ে না? এটাই হচ্ছে শেখার বিষয়। যে আমরা যদি এটার উপর রং করে দেই বা এমন ভাবে করি যে লোহা দিয়েই চালটা তৈরি, তার উপরে কি করছি, এমন কিছু প্রলেপ দিয়ে দিছি, অন্য কোনো কিছুর প্রলেপ দিলে তো আর মরিচা পড়বে না। মরিচার ক্ষেত্রে কি লোহা বাদে অন্য কোনো কিছু বলা হয়েছে? বলা কিন্তু হয়নি। তো তার মানে আমরা যদি কোনোভাবে লোহার সাথে পানি আর বাতাসের যদি একসাথে মানে একত্র না হতে দেই, তাহলেই কিন্তু আর মরিচা পড়বে না। তাহলে চলো বই থেকে পড়ে নেই যে মরিচা রোধের উপায় কি কি। মরিচা রোধ করার প্রধান উপায় হলো লোহার তৈরি বস্তুকে অক্সিজেন ও জলীয় বাষ্পের সংস্পর্শ থেকে দূরে রাখা। এতক্ষণ এটাই বললাম। কারণ লোহা, জলীয় বাষ্প এবং অক্সিজেন একত্রিত হলে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে মরিচা লোহার অক্সাইড নামক তৈরি করে। এটা তোমাদের আপাতত বুঝতে হবে না। এটা মূলত যেটা বলছে যে ফেরাস, মানে লোহার, এটা হচ্ছে তোমার কেমিক্যাল নেম আর কি, ফেরাস অক্সাইড। তো মানে এই জিনিসটা যখন গঠন হয় তখনই মরিচা গঠন হয়, বুঝছো? তো এটাই বলতেছে, কিন্তু এই জিনিসটা তোমাদের ছোটবেলার জন্য কঠিন হয়ে যায়, তাই আমি বুঝাইনি আর কি। তাহলে কি হচ্ছে, লোহা, জলীয় বাষ্প এবং অক্সিজেন একত্র হলে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে মরিচা বা লোহার অক্সাইড নামক উপাদান তৈরি হয়। এটি ধীরে ধীরে লোহার ক্ষয় ঘটায় এবং এই মরিচা প্রতিরোধ করার জন্য আমরা তেল, গ্রিজ বা মবেলও দিতে পারি। যেমন তোমার হচ্ছে, তুমি যদি এই আগের পেজের পরীক্ষাটা পড়ো, যে এখানে কি করছে, তেলের মধ্যে একটা লোহা চুবাইয়ে রাখছে, আর আরেকটা কি করছে, ভেজা টিস্যু দিয়ে এই লোহাটা রাখছিল। তো রাখার ফলে কি হয়েছে, ভেজা টিস্যু রাখছে মানে কি, ওইখানে আরো পানি দিয়ে দিল না, আরো হচ্ছে বাতাস তো আছেই সবখানে, তখন কি এই লোহাটা মরিচা হয়েছে। কিন্তু যেটা তেলের মধ্যে রাখছে, তেলের মধ্যে কি আর আহ, পানি আছে বা বাতাস আছে? নাই কিন্তু। এই যে তেলের মধ্যে লোহাকে আর এরা ধরতে পারলো না, এই কারণে এই লোহাটা একদম পরিষ্কার নতুনের মতো আছে। তো এইটাই বলছে যে আহ, লোহা কি হয়, যে যখন আমরা তেল, গ্রিজ বা মোবাইলের মধ্যে রাখবো তখনও লোহা ভালো থাকে।
লোহার উপর রঙের স্তর বা জিঙ্ক বা দস্তার প্রলেপ দেওয়া হয়। আচ্ছা, জিঙ্ক একটা ধাতু বা মৌল বা একটা পদার্থ, চিন্তা করো। সেই জিঙ্কের যখন প্রলেপ, তুমি এই যে এটা মনে রাখলেই হবে যে লোহার রং যখন দিব, লোহার উপর যখন রং করে দিব তখন আর মরিচা পড়তে পারবে না। এই যে আমরা স্টেইনলেস স্টিল বলি না, এই স্টেইনলেস স্টিল এই কারণে বলি যে উপরে একটা দস্তার প্রলেপ দেওয়া থাকে। আচ্ছা, এই প্রলেপ অক্সিজেন ও জলীয় বাষ্পকে সরাসরি লোহার সংস্পর্শে আসতে বাধা দেয়, ফলে লোহার মরিচা প্রতিরোধে প্রলেপ দেওয়া হয়। এছাড়া লোহার পরিবর্তে মরিচা প্রতিরোধী বিশেষ ধরনের ইস্পাত, যাকে বলা হয় স্টেইনলেস স্টিল, ব্যবহার করা যেতে পারে। এই, চলো সমস্যাগুলো সমাধান করে দিই। নিচের কোনটি বায়বীয় পদার্থের বৈশিষ্ট্য নয়? বায়বীয় পদার্থের কি ওজন আছে? হ্যাঁ। চাপ দিলে বাধা দেয়? হ্যাঁ। জায়গা দখল করে? হ্যাঁ। নির্দিষ্ট আয়তন আছে কি? বলো। নির্দিষ্ট আয়তন নাই, তার মানে উত্তর এইটা। ওদের নির্দিষ্ট কিন্তু আয়তন নাই। রুমের এক সাইডে স্প্রে করলে পুরা রুম ছড়ায় যায়, তার মানে ওরা কোথায় কতটুকু জায়গা নিবে কোনো ঠিক ঠিকানা নাই। যত জায়গা পাবে সব নিয়ে নিবে। নিচের কোনটি পদার্থের ওজন আছে তা প্রমাণ করার একটা উপায়, নিক্তি তৈরি করে তুলনা করা। হ্যাঁ, পদার্থের যে ওজন আছে, যখন আমরা ওই যে দাঁড়িপাল্লা, নিক্তি মানে কি দাঁড়িপাল্লা দিয়ে যখন এক সাইডে কোনো পদার্থ দিব তখন কি ওই সাইডটা হেলে যায়, তখনই তো আমরা বুঝতে পারি যে পদার্থের ওজন আছে। তুলনা রং দিয়ে চিহ্ন না, কাগজে আঁকা না, পানিতে ভিজানো না। কোন পরিবর্তনটি রাসায়নিক পরিবর্তন নয়? লোহার মরিচা ধরা। হ্যাঁ, এটা রাসায়নিক পরিবর্তন, কারণ লোহা আর লোহা থাকে না, ভঙ্গুর হয়ে নষ্ট হয়ে যায়। দুধ থেকে দই হওয়া। হ্যাঁ, এটা রাসায়নিক পরিবর্তন। কাঁচ ভাঙা কি রাসায়নিক পরিবর্তন? না। কাঁচ শুরুতেও যেমন ছিল, এটা যখন ভেঙে এরকম টুকরা 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 ছোট ছোট টুকরা হবে, ওইটাকেও তো কাঁচই বলবো, শুধু কাঁচের টুকরা মানে ছোট কাঁচ। তার মানে এটা রাসায়নিক পরিবর্তন না। রাসায়নিক পরিবর্তনের শর্ত কি ছিল বলতো? যে একটা পদার্থ পরিবর্তন হয়ে অন্য একটা পদার্থে পরিণত হবে। তো কাঁচের টুকরা কি অন্য পদার্থে পরিণত হয়েছে? হয়নি কিন্তু। পাতার রং পরিবর্তন, পাতা আগে একরকম ছিল আরেক রকম হয়ে গেছে, তাহলে কি? সরি, এটাতে আবার দাগ দিয়ে ফেলছি। তাহলে কি এই জিনিসটা রাসায়নিক পরিবর্তন, তাই উত্তর, আমাদের সঠিক উত্তর হচ্ছে এইটা। মরিচা তৈরি হতে কি লাগে না? পানি লাগে, অক্সিজেন লাগে, লোহাও লাগে, আগুন লাগে? উত্তর হচ্ছে না। তাহলে যেহেতু মরিচা তৈরি হতে আগুন লাগে না, এটাই আমাদের সঠিক উত্তর। আচ্ছা, শূন্যস্থান। সিরিঞ্জের মুখ বন্ধ করে চাপ দিলে বাতাস বাতাস কি করে? বাধা দেয়। হ্যাঁ, বাধা প্রদান করে। ওই যে আমরা উদাহরণ কিন্তু দেখাইছিলাম, সিরিঞ্জ ওই যে চাপ দেই। আচ্ছা, বরফ হলো পানির তরল অবস্থা। আর ও সরি 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 সরি, বিগ মিস্টেক। বরফ হলো পানির কঠিন অবস্থা, পানি হলো তরল অবস্থা, আর বাষ্প হলো বায়বীয় অবস্থা। দেখছো, অধ্যায়ের মধ্যে কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় ছিল। বাতাসও একটি পদার্থ, কারণ এর ভর বা ওজন, যেটাই বলো একই কথা, ও আয়তন রয়েছে। আচ্ছা, ঠান্ডা করলে পানি হবে, আবার ঠান্ডা করলে কি হবে? আচ্ছা, তার মানে এখানে কি ছিল বলতো? বাষ্প ছিল। বাষ্পকে যখন আমরা ঠান্ডা করি তখন কি হয়ে যায়? পানি। পানিকে ঠান্ডা করলে বরফ হয়ে যায়। বাষ্পকে ঠান্ডা করলে যে পানি হয়, এর আরেকটা উদাহরণ দেখতে পারো, যখন রান্না করা হয় না, দেখবা যে যে ছেনি মানে যে ঢাকনা, সেই ঢাকনার উপর ফোঁটা 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 পানি জমা হচ্ছে। কেন জমা হচ্ছে? ওই যে গ্যাস আছে না, গ্যাস মানে নিচে চুলাতে যখন তাপ দেওয়া হয়, ওই পানিগুলা বাতাস হতে নেয়, হতে নিয়ে আবার যখন ঢাকনার সাথে লেগে বাধা হয়ে থাকে, মানে এই যে এরকম একটা ঢাকনা চিন্তা করো, যে এই ঢাকনা, এটা পাত্র, হ্যাঁ, ধরো এখানে নিচে এরকম তাপ দিচ্ছ, এরকম তাপ দিচ্ছ, এগুলো তাপ এখানে দিচ্ছ, তো এর নিচে তো পানি টানি এগুলো থাকে। তো যখন বেশি গরম হয়ে যায় তখন ও উপরের দিকে গ্যাস হয়ে যাইতে চায়, কিন্তু এই যে ঢাকনার কারণে বাধা পায়, ওইটার সাথে লেগে লেগে থাকে। পরে ওইখানে তো অত তাপ নাই, তখন ঠান্ডা হয়ে দেখবা যে ওই ঢাকনার সাথে এরকম ফোঁটা ফোঁটা পানি হয়ে যায়। তো এখান থেকে দেখতে পারবো যে বাষ্প থেকে ঠান্ডা করলে পানি হয়, পানি থেকে ঠান্ডা করলে বরফ হয়। আমার কোনো কথা না বুঝলে ভিডিও টেনে, ব্যাক দিক টেনে আবার দেখবা। চলো, এই এই টপিকটাই শেষ টপিক। তারপরে তোমাদের একটা মজার জিনিস দেখাবো, দেখায় ছুটি আজকের জন্য। তো বাম আর ডান মিল করতে হবে। বরফ কি হয়? বরফের নির্দিষ্ট আকার ও আয়তন নেই,
বরফ থাকায় আমরা আইসক্রিম বানাতে পারি। হ্যাঁ, বরফ থাকায় আমরা আইসক্রিম বানাতে পারি। পানিকে তাপ দিলে বাষ্প হয়। হ্যাঁ, কথা সত্য। বাতাসের নির্দিষ্ট আকার ও আয়তন নেই। পানির কঠিন রূপ গলে পানিতে পরিণত হয়। পানির কঠিন রূপ মানে এটা দেখছো ট্রিক করে দিছে। পানির কঠিন রূপ মানে বরফ। বরফকে কি হয়? বরফ গলে পানিতে পরিণত হয়। এবার তোমরা পারবা। শেষ, আমাদের এই অধ্যায় শেষ। এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, পরের অধ্যায়, এটা নেক্সট দিন। তবে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে ফেইট থেকে। এটা তো আমরা দেখলাম, এটাও দেখছি, এবার এইটা দেখি। ওই যে ঘনত্ব বা জায়গা দখল করে, এটা তোমরা দেখবা কি? দেখো, দেখো এটাও 5 কেজি, এটাও 5 কেজি। দেখো এই যে এখানে দেখো 5 কেজি, এটাও 5 কেজি, কিন্তু এ ভেসে আছে আর এ ডুবতেছে কেন? কেন বলো? ঘনত্বর জন্য। তো এগুলা কি? এগুলা পদার্থ, তোমার ওই অধ্যায়ের মধ্যেই কিছু গুরুত্বপূর্ণ শর্ট হিডেন ব্যাপার ছিল, যেগুলা এই আহ, ধারাবাহিক আলোচনাতে করা যায় না। তো এরকম ভাবেই বিভিন্ন কিছু প্রাইভেট লেকচার গুলাতে বোঝানো হবে। তো তোমরা যদি চাও জয়েন করতে, আরেকবার তোমাদেরকে দেখাই দিচ্ছি কোথায় যোগাযোগ করবা। সেটা হচ্ছে এই যে এই নাম্বারে। হ্যাঁ, এই যে এই নাম্বারটাতে যোগাযোগ করবা। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, ফেসবুক আছে, আর ডিরেক্ট কলও দিতে পারো, দিয়ে যদি কোনো কিছু জানতে হয়। আর এটা তোমাদের বাবা মা বা যে তোমার বাসায় গার্জেন, ওনাকে দেখাবা। ঠিক আছে? আল্লাহ হাফেজ, তোমরা সবাই ভালো থাকো। লেকচারটা মনে হয় কিছুটা লম্বা হইলো। দেখার জন্য ধন্যবাদ।